হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। আমরা রমজান মাসে ভাইয়ের সাথে প্রথম ক্লাস মহাকর্ষ অভিকর্ষ এবং এই চ্যাপ্টারের শেষে আমলনামা যেটা অর্থাৎ এমসিকিউ সলভিং ক্লাস, সিকিউ সলভিং ক্লাস, এইসব ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। অনেকে জয়েন হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, ভাল লাগতেছে দেখে। সালাম জানাইছেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন। রমজানে কেমন কাটতেছে আপনাদের দিনগুলো এবং পড়াশোনা কেমন যাচ্ছে আমাকে অবশ্যই জানাবেন। আমার সাথে কানেক্ট হয়েছে স্বদেশ, তাসনিম, মেহেদি, সেজুতি, নাইম, রিজু, এরিন জামান, ঐশী, তাজকিয়া, সুস্মিতা, সাদিয়া, সাফায়েত, সানজিদা, তারপর খাদিজা, মারজুকা, নাফিউল, রেহনুমা, অনন্যা, রিজু, আহসান, জুথি, জুবায়েদ, মেহেদি, আফিফা, শাফি, ফারজানা, সানজিদা, আহসান, সুবহানা, জান্নাতুল, বিজ্ঞানী পলক, বিনতে, শুভ, বুয়েট, ড্রিমার, তাসনিম, নাজিব, অনেক মানুষ, অনেক মানুষ, সাদিকুর, হাসান মিয়া, বায়েজিদ, নাদিয়া, ইসরাত জাহান, সানজিদা রাফা, মোসাম্মেদ, তারপর হাসান মিয়া, মৌ, অনেক অনেকে। আচ্ছা, তো সবার সালাম নিলাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এবং আমরা আমাদের এই চ্যাপ্টারটা চলতেছিল ফিজিক্স ফার্স্ট পেপারে, চ্যাপ্টার 6 মহাকর্ষ অভিকর্ষ, আপনাদের বইয়ের 6 নাম্বার চ্যাপ্টার। অলরেডি আমরা 4টা ক্লাস করে আসছি। 4টা ক্লাসে স্বদেশ, আপনি কোন গ্রহ থেকে ক্লাস নিচ্ছেন? আমি পৃথিবী থেকে ক্লাস নিচ্ছি। তো কে কোন গ্রহ থেকে আছেন সেটাও চাইলে জানাইতে পারেন। এনিওয়েজ, আমরা এই 4টা ক্লাসে অনেক কিছু পড়ছি, আবার কিছু জিনিস বাকি আছে। ভাইয়া সবকিছুই আজকে সামারাইজ করব। তো আজকে আমরা একটু রিভিউ করে নিব প্রথমে যে আমরা কি কি জিনিস পড়ছি, তারপর মিস যাওয়া জিনিসপাতিগুলোর মধ্যে কিছু জিনিস আজকে শেষ করব। যদি সময় পাই, হয়তো ভাইয়া যদি এনার্জি থাকে, সকাল থেকে ক্লাস নিচ্ছি, জানি না এনার্জি থাকবে কিনা। এনার্জি থাকলে হয়তো ভাইয়া একটু লং টার্ম ক্লাস নিয়ে আপনাদের যা যা মিসিং টপিক ছিল সবগুলাই কভার করে দিব। এবং আপনাদের জন্য আলাদা স্পেশাল রেকর্ডিং ভিডিও হয়তো কাজ চলতেছে, আমার দ্বারাই হবে ইনশাল্লাহ। তো ওইখানে কাজ ক্ষমতা শক্তি এবং হচ্ছে মহাকর্ষ বিষয় দুইটার জন্য আলাদা রেকর্ডেড ক্লাস থাকবে, অ্যাপে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওইটার মধ্যে আপনারা স্পেশাল অনেক অনেক প্রবলেম পাবেন। আচ্ছা, ওই যে সূর্য থেকে বলতেছে মোসাম্মেদ ফাহিমা, হ্যাঁ, অস্থির, হ্যাঁ ভাইয়া, পুরাতন পড়া সব ভুলে যাচ্ছি। ভুলাটাই স্বাভাবিক, না ভুলাটাই অস্বাভাবিক। ভুলবেন, রিভাইজ করবেন, ভুলবেন, রিভাইজ করবেন, করতে 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 একটা সময় টেস্ট পরীক্ষার পরে যায়, বোর্ড পরীক্ষার আগে যায়, দেখবেন সবকিছু মোটামুটি মনে হয়ে যাচ্ছে, কনফিডেন্স পাচ্ছেন। তো আমরা আর কথা না বাড়াই, আমরা হচ্ছে মোটামুটি আবার পড়াশোনার দিকে ফেরত আসি। আপনাদের সাথে পরিচয় হয়ে গেছে অলরেডি এমসিকিউ সলভিং ক্লাস। বাট আমরা এমসিকিউ সলভিং ক্লাসের আগে প্রথমে একটু দেখে নিই আমরা সোফার চ্যাপ্টার জুড়ে কি কি জিনিস পড়ছিলাম। চ্যাপ্টারটার নাম ছিল হচ্ছে গ্র্যাভিটি বা মহাকর্ষ অভিকর্ষ, যাই বলেন না কেন। তো এই ছিল আমাদের চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা একেবারে প্রথম থেকে দেখছিলাম যেটা, সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র দেখছিলাম, এফ ইজ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই আর বা ডি স্কয়ার, একটা বললেই হয়। তারপর অভিকর্ষজ ত্বরণ দেখছিলাম, জি ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। আমরা বলছিলাম যে মেরু অঞ্চলে আরটা ছোট হয়, জি এর মান বড় হয়। আবার হচ্ছে যে আমরা যদি বিষুব অঞ্চলে যাই তখন হচ্ছে আরটা বেড়ে যায়, ফলে জি এর মানটা কমে যায়। পৃথিবী থেকে উঁচু কোনো স্থানে জি এর মানটা আসে হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার। এটা একটা ফর্মুলা ছিল, বা এটার অ্যাপ্রক্সিমেট হয় হচ্ছে জি ইন্টু 1 - 2h বাই আর। এটা অ্যাপ্রক্সিমেট, নট প্রপার। পৃথিবী থেকে এইচ গভীরে যখন যেতাম তখন এরকম একটা সূত্র ছিল, 4/3 পাই রো জি স্মল আর। কেউ কেউ এটা কিভাবে বলতো, জি ইন্টু 1 - h বাই আর। ঠিক আছে। আবার আমরা দেখছি আহ্নিক গতির কারণে জি এর পরিবর্তন, জি ল্যামডা ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এইখানে ল্যামডা ছিল অক্ষাংশ, কত অক্ষাংশে আমরা আছি। তারপর আমরা দেখছিলাম হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, এটা আসে হচ্ছে কত, এইটা আসে হচ্ছে এফ বাই এম, 1 কেজি ভরের উপর কতটুকু মহাকর্ষীয় বল কাজ করতেছে। এবং আমরা দেখছিলাম এইটার ভ্যালু আসে হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার পৃষ্ঠে, যা কিনা অভিকর্ষ ত্বরণের সমান। মহাকর্ষীয় বিভব পড়ছিলাম, বিভব ছিল হচ্ছে আমাদের ডাব্লিউ বাই এম, এবং এটা আমরা দেখছিলাম চলে আসে মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। সো এই তো সূত্রগুলো। তারপর আমরা পড়ছিলাম হচ্ছে কি, আমরা পড়ছিলাম হচ্ছে
স্যাটেলাইট, লাস্ট ক্লাসে আমরা স্যাটেলাইট দিয়ে ক্লাস শেষ করছিলাম। স্যাটেলাইটের ক্ষেত্রে বেগের সূত্র ছিল এরকম, gm ডিভাইডেড বাই r প্লাস h, এটা ছিল। তারপর আমরা মুক্তিবেগ পড়ছি, মুক্তিবেগ ছিল হচ্ছে √2gm ডিভাইডেড বাই r বা √2gr, এগুলো পড়ছি। তো এই যে স্যাটেলাইটের বেগের সূত্রের সাথে সাথে পর্যায়কাল বা স্যাটেলাইটটা কত হাইটে আছে সেগুলো আমরা পড়ছিলাম। বাট এত কঠিন কঠিন সূত্র আমার মুখস্থ থাকে না, আমি এখান থেকে কিভাবে বের করতে হয় সেটা লাস্ট ক্লাসে শিখাইছি। তো এগুলো হচ্ছে ভাইয়ারা সোফার কভার করে আসছি, এবং এটা ছাড়াও আরো বইতে কিছু টপিক আছে, যেমন এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক, আমি একটু নামগুলো লিখি তারপর আমি বলি। একটা টপিক বাদ পড়েছিল, সেটা হচ্ছে কেপলারের সূত্র। তো আজকে আমরা প্রথমে কেপলারের সূত্র দিয়ে শুরু করব। কেপলার বেসিক্যালি 3টা সূত্র দিয়ে গেছিল। ক্লাস 2টায় করলে ভালো হয়, এখন লাঞ্চ টাইম। আচ্ছা, অন্য ধর্ম, সমস্যা নেই। তো আমরা চেষ্টা করব ফোনে যাদের হচ্ছে ইসলাম ধর্মের বাইরে যারা আছি, আমরা 1:45টার মধ্যে একটু কষ্ট করে লাঞ্চ বা আদার যে কাজগুলো আছে শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? ভাইয়া বইয়ে দেখেছি গ্যালিলিও সূত্র, গ্যালিলিও না তো কেপলার, সম্ভবত কেপলারের সূত্র আমরা পড়বো, এই যে এখন থেকে পড়া শুরু করতেছি। কেপলার বেসিক্যালি 3টা সূত্র দিয়ে গেছিল। কেপলারের সূত্র জানার আগে আপনাদেরকে জানতে হবে টলেমি নামে একজন মানুষ ছিল। টলেমি কি বলছিল? টলেমি বলছিল হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য বা সবকিছু ঘুরে, সূর্য, চাঁদ, নক্ষত্র সবকিছু ঘুরছে। তো টলেমি অনেক আগের বিজ্ঞানী। তো উনি একটা কথা বলে গেছিল, উনি বলছে যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য, চাঁদ, নক্ষত্র, আমরা যা কিছু দেখি, তারা সবকিছু হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছিল। এই কথাটা টলেমি বলে গেছে। টলেমির বানানটা পি দিয়ে শুরু, বাট উচ্চারণটা হচ্ছে টলেমি। তারপর হচ্ছে আরেকজন সায়েন্টিস্ট আছে, নাম আছে কোপারনিকাস। সায়েন্টিস্টের নাম কি? কোপারনিকাস। তো উনি প্রায় 1500 সামথিং, মানে 16 শতাব্দীতে, 16 শতাব্দী, উনি এসে বলছে যে না, পৃথিবী না, সূর্যকে কেন্দ্র করে। উনি কি বলছে? উনি বলছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। উনি এই কথাটা বলে গেছে। সো প্রথমে টলেমি এক ধরনের কথা বলে গেছে, এটা অনেক অনেক আগে, সম্ভবত খ্রিস্টপূর্ব অনেক আগের সময়ের কথা। তারপর কোপারনিকাস আসে, কোপারনিকাস এসে উনি বলে যায় প্রায় 1500 সামথিং এর দিকে, এক্সাক্ট সালটা আমার মনে নাই, উনি 16 শতাব্দীতে এই কথাটা বলে যায় যে না, সূর্যকে কেন্দ্র করে আসলে পৃথিবী ঘুরতেছে। তো এই দুইটা কথা বিপরীত হয়ে যায়, তাই না? একটা কথা এটার সাথে হচ্ছে একটা কথার সাথে আরেকটা কথা হচ্ছে পলেমি মানবো না, মানব না, মহামানব, ঠিক আছে? তো এই দুইটা থিওরি বা দুইটা স্টেটমেন্ট একটার সাথে আরেকটা অপোজিট হয়ে গেছিল। এই জন্য ওই সময়ে, অর্থাৎ 1500 সামথিং এর পর থেকে সায়েন্টিস্টদের মধ্যে খুব মানে আর কি নাড়াচাড়া দিয়ে ওঠে। তারা খুব ইন্টারেস্টেড হয়ে ওঠে যে আসলে পৃথিবী চারপাশে ঘুরতেছে নাকি পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে, এই জিনিসপাতিগুলো নিয়ে ওরা গবেষণা শুরু করে। তো অনেক গবেষণা শেষে সবগুলা তথ্য যাচাই করে সর্বশেষ কেপলার হচ্ছে ফাইনালি একটা স্টেটমেন্ট দিয়ে যায়। তো কেপলার কি বলে? কেপলার হচ্ছে বলে, কেপলার যে কথাটা বলে যায় সেটা হচ্ছে 3টা সূত্রর মাধ্যমে সে প্রকাশ করে। 3টি সূত্র সে দিয়ে যায়। তাহলে কেপলার কি করছে? সে হচ্ছে 3টা ফর্মুলা দিয়ে গেছে। তো ফর্মুলা 3টাকে আমরা 3টা নামে ডাকি। কি কি নাম থাকে? প্রথমটাকে আমরা বলি হচ্ছে কক্ষপথের সূত্র। পরেরটাকে আমরা বলি ক্ষেত্রফলের সূত্র। আর পরেরটাকে আমরা বলি পর্যায়কালের
সূত্র। তো কক্ষপথের সূত্রের আরেক নাম হচ্ছে কাক্ষিক সূত্র। সো এই জিনিসপাতিগুলো দিয়ে মূলত হচ্ছে আমরা কেপলার কি কি বলছে সেটা পড়াশোনা করব। ঠিক আছে, তাহলে কেপলার যা যা কিছু বলছে সেটা আমরা স্টাডি করব কিভাবে। তো কেপলার ইফতারের এটা কি ছিল, নাইম শিকদার বলছে ইফতারের প্রথম সূত্র। ভাইয়া মাত্র নামাজ থেকে আসলাম, তাই ক্লাসটা দুপুর 2টা থেকে নিলে ভালো। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো আপনাদের এই যে আবেদন, আপনাদের মন থেকে যে আবেদন আবদার আমাদের কাছে যে 2টা থেকে করলে ভালো হয়, আমরা এই নিউজটা ফরওয়ার্ড করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং চেষ্টা করবো এটা যেন রাখা যায়। আমি নিজেও নামাজ পড়ে এসে দৌড় দিয়ে ঢুকে গেছি, আমারও কষ্ট হচ্ছে আসলে। আপনাদের মানে আগে আরেকটা ক্লাস ছিল এইচএসসি 25 ব্যাচের ইঞ্জিনিয়ারিং এর ক্লাস, প্রি ইঞ্জিনিয়ারিং এর ক্লাস, ওইটা কোনো রকম শেষ করলাম। লম্বা ক্লাস ছিল, প্রায় 2.5-3 ঘন্টার কাছাকাছি। ওইটা শেষ করে নামাজে গেলাম, নামাজ পড়ে মাঝখানে কিছু আপনাদের জন্য কিছু বই টই বানাচ্ছিলাম, শিখর পক্ষ থেকে বই। তো ওই বইয়ের কিছু কারেকশন করে নামাজে গেলাম, দৌড় দিয়ে নামাজ থেকে বের হলাম, তারপরেই তো আবার ক্লাসে ঢুকে গেলাম। তাহলে আমাদের এই পুরো জিনিসটা সামারি যদি বলি, আমাদের টলেমি নামক একজন সায়েন্টিস্ট, সে হচ্ছে বলে গেছিল পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরতেছে। এই কথাটা অপোজিট একটা কথা বলে আসছে। অপোজিট কথাটা কে বলছিল? কোপারনিকাস। সে বলছে যে না, সূর্য আসলে সূর্যকে কেন্দ্র করে আসলে পৃথিবী ঘুরতেছে। তো এগুলো নিয়ে অনেক গবেষণা হয়, গবেষণা করার পর সর্বশেষ যেই ব্যক্তি, নাম হচ্ছে কেপলার, ইনি হচ্ছে 3টা সূত্র আকারে প্রকাশ করে এবং একটা ফাইনাল স্টেটমেন্ট দিয়ে দেয় যে আসলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে নাকি সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। এবং সেই স্টেটমেন্ট গুলাই 3টা সূত্র, আমরা একটা একটা করে সূত্রগুলো দেখব। প্রথম সূত্রটা হচ্ছে কাক্ষিক বা কক্ষপথের সূত্র। তো আমরা প্রথম স্টেটমেন্টটা একটু দেখে নিই। প্রথম সূত্রটা আমাদেরকে বলবে প্রতিটি গ্রহ পৃথিবীকে ফোকাসে রেখে, সূর্যকে ফোকাসে রেখে, প্রতিটি গ্রহ সূর্যকে ফোকাসে রেখে তার নিজস্ব উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, তার নিজস্ব উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এই তো। সো বইতে কথাটাকে একটু ঘুরায় পেঁচায় লিখতে পারে, বাট আপনারা অলরেডি জানেন ভাইয়া সূত্র মুখস্থ করি না। মানে মুখস্থ করি না বলতে একেবারেই পড়ি না তা তো না, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি চেষ্টা করতাম জিনিসটাকে বুঝে মাথায় যে কিওয়ার্ড গুলো থাকতো ওগুলোকে কানেক্ট করে নিজের মতো সেন্টেন্স বানানোর। কারণ এগুলো মুখস্থ করতে হবে ওয়ার্ড বাই ওয়ার্ড, ওগুলোর জন্য 1 নাম্বার 2 নাম্বারে যেগুলো আসবে ওইগুলোর জন্য একদম পয়েন্ট বাই পয়েন্ট মুখস্থ করা লাগবে। এখানে করের জায়গায় করি লিখলাম কিনা, এইসব ছোটখাটো জিনিস চিন্তা করতে গেলে ফিজিক্সের মেইন মজাই নষ্ট হয়ে যায়। আমার টার্গেট থাকতো গ ঘ পারবো, ক খ হচ্ছে আমি মাথা থেকে যা আসছে বানাই দিব। এবং লাকিলি আমি বানাই লিখছি ক খ ম্যাক্সিমাম সময়, এবং কখনোই আমার মার্কস কেটে দিছে এরকম কখনো হয়নি। হ্যাঁ হয়তো 2-এ 1 দিছে, কিন্তু 0 কেউ কখনো দিতে পারেনি, 1-এ 1 তো থাকবেই। আচ্ছা, তো সুহানা বলছে রোজা রেখে তো আমার কথাই বলতে মন চায় না, আপনারা যে কিভাবে এতক্ষণ ধরে ক্লাস নেন। এই যে আপনারা আমাদেরকে এত এত পরিমাণ শ্রদ্ধা করেন, ভালোবাসা দেন, আপনারা আমাদের জন্য এত এত করে এই যে রোজার মাসে আপনারা হচ্ছে কষ্ট করে ক্লাস করতেছেন, আপনাদের এই আবেগ, আপনাদের এই মোটিভেশন, এগুলোই আমাদেরকে মোটিভেট করে ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা চলেন একটু শুরু করি। এখানে কি বলছে, এখানে কথাটা হচ্ছে এরকম, ধরেন আমরা একটা উপবৃত্তাকার কক্ষপথ নিই, এইটা একটা উপবৃত্ত। ঠিক আছে, উপবৃত্তের 2টা ফোকাস থাকে। তো সূর্যকে ধরেন এইরকম একটা ফোকাসে রাখলাম, এইখানে সূর্যটা আছে, সান। সো ধরেন এইটা হচ্ছে আমাদের একটা গ্রহ, এইটা হচ্ছে পৃথিবী। পৃথিবী কি করতেছে? সূর্যকে ফোকাসে রেখে এরকম ঘুরে আসতেছে, সূর্যের চারপাশ দিয়ে এরকম একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে আসতেছে। এটা হলো পৃথিবীর জন্য। এবার দেখেন আরেকটা গ্রহ নিই, কি হয়ে গেল,
বাঁকা কি করা যায় না? বাঁকা করা যায় না, ঠিক আছে। এইভাবে কি বাঁকা হয়? না, এইভাবে হয় না, ঠিক আছে। হাত দিয়ে উপগ্রহ উপবৃত্ত বানাইতে হবে। সো এইটা আরেকটা গ্রহ ধরলাম, এটা হচ্ছে বুধ গ্রহ। ও কিন্তু তার নিজস্ব একটা কক্ষপথ, তার কক্ষপথটাও কিন্তু উপবৃত্তাকার। সেও সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে আসতেছে। এবার আমি আরেকজনের কথা নিই, ঠিক আছে। এই গ্রহটার নাম কি বলতে পারবেন? এই যে লাস্টে যে গোলাপি কালার দিয়ে আঁকলাম, এই গ্রহটার নাম হচ্ছে ধরেন অন্তর্গ্রহ। এই অন্তর্গ্রহটাও কিন্তু দেখেন সূর্যকে ফোকাসে রেখে নিজস্ব একটা উপবৃত্তাকার কক্ষপথ বানায়, তারপর হচ্ছে ঘুরে আসতেছে। আমি এই মাত্র আসছি, কতটুকু পড়াইছেন? এই কমেন্টটা আপনি এভাবে যেরকম 10 বার কমেন্ট করছেন, আরো এরকম 20-30 বার কমেন্ট করলে তাহলে আপনি যে বুঝে যাবেন যে কতটুকু পড়ানো হয়েছে, তাই না? অন্তর্ভাই গ্রহ, কেন অন্তর্ভাই গ্রহ? কারণ অন্তর্ভাই এই কালার ছাড়া লিখতে পারে পারে না, ঠিক আছে, এই কারণে। যাই হোক, আসলে তো অন্তর নামে কোনো গ্রহ নাই, এটা ধরেন আমরা শুক্র গ্রহ লিখে ফেললাম। তো এইরকম দেখেন প্রতিটা গ্রহই কি নিজস্ব এক একটা উপবৃত্তাকার আছে, উপবৃত্তাকার কক্ষপথে থেকে সে ঘুরতে থাকবে। কিন্তু অবশ্যই যেটা হবে, ওই উপবৃত্তের ফোকাসে হচ্ছে সূর্যকে রেখে তারপর সে এরকম উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এটাই হচ্ছে কেপলারের প্রথম সূত্র। এটাকে কক্ষপথের সূত্র বলতে পারেন, এটাকে কাক্ষিক সূত্র বলতে পারেন, এটাকে হচ্ছে আপনি বলতে পারেন কেপলারের প্রথম সূত্র। যেই নামেই ডাকেন না কেন, দিন শেষে এটা কে পড়াইছে? শুভ ভাইয়া পড়াইছে, শেষ কাহিনী খতম। এবার আসেন দ্বিতীয় সূত্র। আমি বইয়ের ভাষা লাস্ট কবে পড়ছি আমার খেয়াল নাই, অনেকদিন তো দেখা হয় না। আমি আমার মতো করে বলতেছি, আপনারা মানে বাংলা ভাষায় সূত্রগুলা বলতেছি। সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে আবর্তনের সময় কোনো গ্রহ সমান সময়ে সূর্যের সাথে সমান ক্ষেত্রফল তৈরি করে। আমাদেরকে কি বলতেছে? সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে আবর্তনের সময় কোনো গ্রহ সমান সময়ে সূর্যের সাথে সমান ক্ষেত্রফল তৈরি করে। ফোকাস উপকেন্দ্র নাকি কেন্দ্র? ফোকাস হচ্ছে উপকেন্দ্র। ফোকাস যদি না বুঝেন তাহলে কিভাবে বুঝবেন? ফোকাসের বাংলা হচ্ছে উপকেন্দ্র। ফোকাস মানে হচ্ছে উপকেন্দ্র, ফোকাস অর্থ উপকেন্দ্র, ঠিক আছে। তাহলে আমরা এবার 2 নাম্বার সূত্রে আছি। সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে যখন গ্রহগুলো ঘুরতে থাকে, যে কোনো একটা গ্রহকে নিয়ে যদি চিন্তা করি, ওই গ্রহটা সমান সময় সমান ক্ষেত্রফল সূর্যের সাথে তৈরি করে। তাহলে এই কথাটার মানে কি? এই কথাটার মানে চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। এই হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ ধরলাম। সূর্য কোথায় আছে? সূর্য হচ্ছে এই যে এই জায়গায় আছে সূর্য, মিস্টার সান, ঠিক আছে। এখন ধরেন আপনার পৃথিবী হচ্ছে এইটা, এখানে হচ্ছে পৃথিবী, এইখান থেকে সে এইখানে গেছে, এখান থেকে এখানে গেছে। ধরেন আমি এটাকে একটু লাইন দিয়ে বলি, এইখান থেকে এইখানে আসছে। তো ধরলাম এইখান থেকে এইখানে পৃথিবীর যেতে টি পরিমাণ সময় লাগছে।
ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে ধরলাম এখানে সূর্য আছে, পৃথিবী এখান থেকে এখানে যেতে টি পরিমাণ সময় লাগছে। এখন ধরেন একটু পর পৃথিবী আগাইতে আগাইতে এই পরিমাণ এই জায়গায় চলে আসছে। ঠিক আছে, এখন এই জায়গার সাথে যদি আপনি কানেক্ট করেন তাহলে আপনি কি পাবেন? আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এই রকম। ঠিক আছে, এখন যদি এইখানেও টি সময় অতিক্রান্ত হয়, টি সময় সে কতটুকু যাবে, এই কি হইল, টি সময় সে কতটুকু যাবে সেটা কিভাবে বের করব? বের করার টেকনিকটা হচ্ছে এই রকম। খেয়াল করেন কি বললাম, এই হচ্ছে পৃথিবী, এইখানে যেটা আছে এইটা হচ্ছে আপনার পৃথিবী। পৃথিবী এই এ পজিশন থেকে, আচ্ছা এ না, ধরেন আমি বললাম যে এক্স পজিশন থেকে ওয়াই পজিশনে গেল, আবার এখানে ধরলেন এম পজিশন থেকে এন পজিশন গেল, এটা হচ্ছে সান, সানের পজিশনটাকে এস ধরলাম। ঠিক আছে, এখন দেখেন পৃথিবী এক্স থেকে ওয়াইতে যাওয়ার সময় এরকম একটা এরিয়া তৈরি করছে না, এরকম একটা ক্ষেত্রফল তৈরি করছে সূর্যের সাথে। তাহলে এই ক্ষেত্রফলটা আমরা কি বলতে পারি? ক্ষেত্রফলটা হচ্ছে এক্স এস ওয়াই। ঠিক আছে, এক্স এস ওয়াই ক্ষেত্রফল ইকুয়ালস টু, এখানে এসে আরেকটা ক্ষেত্রফল তৈরি করছে, এই ক্ষেত্রফলটা কতটুকু? এই ক্ষেত্রফলটা হচ্ছে এই যে এইটুকু। তাহলে এই ক্ষেত্রফলটা কতটুকু এটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এম এস এন, এম এস এন ক্ষেত্রফল, যদি টাইমগুলো সমান হয়। যদি ধরলাম এটাকে টি1 ধরলাম, এটাকে টি2 ধরলাম, যদি টি1 ইকুয়ালস টু টি2 হয়। ঠিক আছে, তাহলে দেখেন পৃথিবী যখন সূর্যকে ফোকাসে রেখে দৌড়াইতে থাকবে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে, সে এমন ভাবে ঘুরবে যেন সমান সময়ে সূর্যের সাথে সমান ক্ষেত্রফল তৈরি হয়। তো ধরলাম সেখানে টি1 সময় সে কিন্তু অনেকটুকু দূরত্ব গেছে, দেখছেন অনেকটুকু দূরত্ব, কিন্তু টি2 সময় কি দূরত্ব অল্প গেছে। তাহলে ও আসলে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে না, সমান সময় সমান ক্ষেত্রফল তৈরি করে। তাহলে এইখানেও দেখেন এই টোটালটুকু মিলে যেইটুকু ক্ষেত্রফল, এখানে গোলাপির মধ্যেও কি ঠিক ততটুকুই ক্ষেত্রফল। তাহলে ও আসলে এই কতটুকু ডিস্টেন্স পাড়ি দিচ্ছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে কি কতটুকু ক্ষেত্রফল সে সূর্যের সাথে তৈরি করতেছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং সবসময় সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করবে। বা এইটাকে আমরা আরেক ভাবে বলতে পারি, দেখেন তো এই কথাটা বুঝেন কিনা। কোন কালার দিয়ে লিখবো, কি আর বাকি আছে, সবই তো লিখে ফেলছি। ডিডিটি অফ এ equals to 0, ডিডিটি অফ এ equals to 0, সবসময় একই হারে ক্ষেত্রফল সে উৎপন্ন করতে থাকে, সবসময় সে একই হারে ক্ষেত্রফল উৎপন্ন করতে থাকে। এই হচ্ছে এটার সামারি। ঠিক আছে ভাইয়া, পৃথিবী যদি সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাহলে সূর্যটা উপবৃত্তের ঠিক মাঝখানে হবে না? না, সুবহানা কোশ্চেন করছে, ওই প্রথম সূত্রেই বলে দিছিলাম উপবৃত্তের মাঝখানে থাকে উপবৃত্তের কেন্দ্র, কিন্তু উপবৃত্তের কেন্দ্রে রেখে ঘুরে না, উপবৃত্তের ফোকাসে রেখে হচ্ছে সূর্যকে ফোকাসে রেখে তারপর পৃথিবী ঘুরতে থাকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার যে সমান সময় সমান ক্ষেত্রফল তৈরি করে? এখানে যতটুকু ক্ষেত্রফল তৈরি হয়েছে, এখানে যদি 10 সেকেন্ডে এইটুকু ক্ষেত্রফল তৈরি হয়, ওইখানে 10 সেকেন্ডে সমান পরিমাণ ক্ষেত্রফল তৈরি করবে। তাহলে আমরা একটা জিনিস বুঝে গেছি এখান থেকে, যখন সূর্যের কাছাকাছি থাকে, যখন সূর্যের কাছাকাছি থাকে তখন সমান ক্ষেত্রফল তৈরি করতে হলে অনেকটুকু দূরত্ব পাড়ি দিতে হবে, তখন কি বেগ বেশি। এখান থেকে আমরা একটা ইনসাইট পেয়ে যাই। ইনসাইটটা কি? ইনসাইট হচ্ছে এখানে স্পিড বেশি, এখানে স্পিড বেশি। আবার যখন দেখেন আমি দূরে আছি, দূরে থাকলে কি অল্প একটু দূরত্ব আগাইলেই কি অনেক বড় ক্ষেত্রফল তৈরি হয়ে যায়, তার মানে দূরে থাকলে কি স্পিড কম। তাহলে এগুলো আপনাকে বইতে বলবে না, কিন্তু আমরা কিন্তু এগুলো স্পিড পেয়ে যাচ্ছি। আশফার রহমান বলছে আপনার একটা মোটিভেশনাল ভিডিও ইউটিউবে ছাড়বো, ছাড়েন, কোনো সমস্যা নেই, কোনো কপিরাইট নাই, যা ইচ্ছা করতে পারেন, জাস্ট পজিটিভ পজিটিভ যে কোনো জিনিস হইলে ভাইয়াদের পক্ষ থেকে অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড, কোনো সমস্যা নাই। তাহলে সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে আবর্তনের সময়
কোন গ্রহ সমান সময়ে সূর্যের সাথে সমান ক্ষেত্রফল তৈরি করে আগায়। এই হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র। সবাই কি বুঝছি কিনা একটু কমেন্ট করি আমরা, একটু ভাইয়াকে জানান বুঝতে পারছেন কিনা। এসএসসি তে হায়ার ম্যাথ ছিল না, এইচএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবো না, গণিত অনার্স করতে পারবো না। তথ্যটা একটু ভাইয়া শিওরলি জেনে আপনাকে জানাবো ইনশাল্লাহ, আমাকে একটু আলাদাভাবে নক দিয়ে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছি। জি ঠিক আছে, ডান। তাহলে আমরা দুইটা পার্ট বুঝে গেলাম এবং ইনসাইট একটা পেলাম। যখন সূর্যের কাছাকাছি থাকি তখন তো অল্প খুব মানে সহজেই আমার যদি সমান পরিমাণ ক্ষেত্রফল তৈরি করতে হয় তাহলে আমাকে অনেকটুকু দূরত্ব পাড়ি দেওয়া লাগবে, তার মানে ওই সময় স্পিডটা বেশি থাকবে। এখানে T1 সময় অনেকটুকু দূরত্ব পাড়ি দিছি, বাট ওইখানে T2 সময় অল্প একটু দূরত্ব পাড়ি দিছি। তার মানে এখানে সময়ের সাথে দূরত্ব অল্প করে পাড়ি দিলেই ক্ষেত্রফল অনেক তৈরি হয়ে যায়, স্পিডটা কম থাকে। আর এখানে অনেক বেশি পরিমাণ দূরত্ব পাড়ি দিয়ে সমান ক্ষেত্রফল তৈরি করতে হয়, অনেক বেশি পরিমাণ দূরত্ব পাড়ি দিতে গেলে স্পিডটা বেশি থাকে। এই হচ্ছে আমরা পেলাম। এইটা হয়তো অনেকে কনফিউজ থাকতে পারে, ভাই ডিডিটি অফ এ ইকুয়ালস টু 0 মানে কি? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সমান সময়ে সমান ক্ষেত্রফল। এটার অর্থ এইটাই, আপাতত এটাই ধরে নেন। কোনো কিছু যদি ডিফারেন্সিয়েশন করে 0 পান তার মানে ওইটা হচ্ছে ধ্রুব। তার মানে টাইম যদি ধ্রুব থাকে আমার এরিয়াও ধ্রুব, সময় যদি সমান থাকে ক্ষেত্রফলও সমান থাকবে। তাহলে দুইটা সূত্র চলে গেল, এবার আমরা তৃতীয় সূত্রে আসি, কেপলারের তৃতীয় সূত্র। সূর্যর চারপাশে গ্রহর আবর্তনকাল সূর্য আবর্তনকালের বর্গ সূর্যের চারপাশে গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে গ্রহর দূরত্ব ঘনর সমানুপাতিক। এটা হচ্ছে সেই সূত্র যেটা দিয়ে হচ্ছে আবার ম্যাথ আসে, এটা দিয়ে প্রচুর পরিমাণে ম্যাথ আসে। ঠিক আছে, গলা ব্যথা করতেছে, ঘাড় ব্যথা করতেছে। তো সূর্যের চারপাশে কোন একটা গ্রহের আবর্তনকাল বা পর্যায়কালের যে বর্গ, সেই বর্গটা হচ্ছে সূর্য থেকে ওই গ্রহের যে দূরত্ব সেটার ঘন সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি এটাকে চিত্র আকারে প্রকাশ করি তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে একটু খেয়াল করব। আমরা এই হচ্ছে একটা সিস্টেম আঁকলাম, এখানে ধরেন আমরা সূর্যকে দিলাম, আর এইখানে ধরেন আমরা পৃথিবীকে চিন্তা করলাম। সো বলতে পারেন ভাইয়া পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, এই দূরত্বটা সবসময় সেম না, এক এক সময় তো দূরত্বটা এক এক রকম থাকে। তাহলে আমরা কিভাবে এটা মাপি? মাপার টেকনিকটা হচ্ছে এই রকম। এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2a, ঠিক আছে? টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2a, তার অর্ধেক যদি চিন্তা করেন a। তাহলে আমাদের অ্যাকচুয়াল সূত্র হচ্ছে সূর্যের চারপাশে গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনের সমানুপাতিক, অর্থাৎ টি স্কয়ার সমানুপাতিক এ কিউব। টি স্কয়ার সমানুপাতিক এ কিউব। এ কি দেখেন, টোটাল দূরত্বটা হচ্ছে 2a, তার অর্ধেক হচ্ছে a। এটার আরেকটা নাম আছে, সেটা আপনি এভাবে মাথায় রাখতে পারেন। গ্রহের গড় দূরত্বের পরিবর্তে আপনি এভাবে মাথায় রাখতে পারেন অর্ধ বৃহদাক্ষর ঘনের সমানুপাতিক। সো অর্ধ বৃহদাক্ষ কি? ওইটা দুইটা অক্ষ থাকে উপবৃত্তের, একটা হচ্ছে বৃহদাক্ষ আর একটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। এই অক্ষটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ, এটা হচ্ছে বৃহদাক্ষ। বৃহদাক্ষের মান হয় 2a, ক্ষুদ্রাক্ষের মান হয় 2b। সো অর্ধ বৃহদাক্ষ হচ্ছে a। সো গড় দূরত্ব বলতে আমরা অর্ধ বৃহদাক্ষ বা এ পরিমাণ দূরত্ব বুঝি,
যেহেতু এটা বৃত্তাকার পথ না, সবসময় তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব তো সমান থাকবে না, সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব সমান থাকবে না, এক এক সময় দূরত্বটা এক এক রকম হবে। এখানে দূরত্ব অনেক অল্প, এখানে দূরত্ব অনেক বেশি। সো এভারেজ দূরত্ব বা অর্ধ বৃহদাক্ষ পরিমাণ দূরত্ব এইটার কিউবের সাথে পর্যায়কাল হচ্ছে স্কোয়ারের সাথে সমানুপাতিক। তো পর্যায়কালের স্কোয়ার এবং গড় দূরত্বের ঘনক এই দুইটা হচ্ছে পরস্পর সমানুপাতিক। অনেক বইতে এইরকমও লেখা হয়, অনেক বইতে এভাবেও লেখে ব্যাপারটাকে যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এখানে ওই একই জিনিসই বোঝানো হয়, হয়তো কেউ এ দ্বারা প্রকাশ করে, কেউ আর দ্বারা প্রকাশ করে, একই জিনিস তো দুই 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 জায়গায় দুই ভাবে প্রকাশ করে। বাট অ্যাকচুয়াল যদি আপনি জানতে চান, অ্যাকচুয়ালি এখানে এ হওয়া উচিত বৃহদাক্ষ, কিন্তু এটাকেই বইতে অনেক সময় আর দ্বারা প্রকাশ করে, কেউ কেউ স্মল আর, কেউ কেউ ক্যাপিটাল আর, এভাবে এক একজন এক একভাবে এটাকে রিপ্রেজেন্ট করে থাকে। অর্ধ পরাক্ষ যে কথা, অর্ধ বৃহদাক্ষ একই কথা। তাহলে সূর্যের চারপাশে গ্রহের আবর্তনকালের বর্গ মানে টি স্কোয়ার, এইটা হচ্ছে কি সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব অর্থাৎ অর্ধ বৃহদাক্ষের ঘনর সমানুপাতিক। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্রের উপর ভিত্তি করে আমরা একটা ম্যাথ দেখব। কেউ কি আমাকে বলতে পারবেন লাস্ট ক্লাসে আমরা কত নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম? এইচএসসি 26। লাস্ট ক্লাসে আমরা 16 নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম, ঠিক আছে? তাহলে আমরা এখন 17 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করব। চলেন আমরা 17 নাম্বার ম্যাথটা একটু দেখি। P17, আমরা যদি বলি সূর্য থেকে পৃথিবী ও বুধ গ্রহের দূরত্বের অনুপাত 5:7 হলে বুধ গ্রহে কত দিনে 1 বছর হবে? বুধ গ্রহে কত দিনে 1 বছর হবে? আমাদেরকে বলছে পৃথিবী থেকে সূর্য থেকে যে দূরত্ব, পৃথিবী এবং বুধ গ্রহের দূরত্বের অনুপাত। তার মানে আমাদেরকে আসলে বেসিক্যালি কি দেওয়া আছে? আমাদেরকে বেসিক্যালি দেওয়া আছে যে আর পৃথিবী ডিভাইডেড বাই আর বুধ, এই অনুপাতটা দেওয়া আছে 5/7, তাই না? কিন্তু আমরা কি জানি? আমরা সূত্র জানি যে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। তাহলে আমরা বলতে পারি টি বুধ বাই টি পৃথিবী তার স্কয়ার ইজ ইকুয়ালস টু আর বুধ বাই আর পৃথিবী তার কিউব। আমি বলতে পারি টি বুধ টি পৃথিবী, সূর্যের চারপাশে পৃথিবীর একবার পুরা ঘুরে আসতে কতটুকু সময় লাগে? 365 দিন। স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাব। আর বুধ বাই আর পৃথিবী, উল্টা রেশিওটা দেওয়া ছিল 5/7, তাহলে এখানে 7/5 টু দি পাওয়ার 3 হওয়ার কথা, কিন্তু এই স্কোয়ারটা ওই পাশে গেলে 3/2 হবে। তাহলে সবকিছু জানি, এখান থেকে সলভ করলে আমরা টি বুধ গ্রহের পর্যায়কাল পেয়ে যাব। দেখি এটা কত আসে। 604.62, 604.623 এত দিন। ওকে, এই তো। তাহলে আমরা আমাদের অ্যান্সার কত সেটা পেয়ে গেলাম। তাহলে আমরা পুরা অঙ্কটা, সে যদি করছে আমার সাথে, নাফিউল ইসলাম করছে, মিমি করছে, সাফায়েত করছে, তারপর মেহেদি করছে, জয়শ্রী, আলহাব, কনস্ট্যান্ট, কত কনস্ট্যান্ট লাগবে না এখানে, নাফিউল করছে। ওকে, ডান। তাহলে আমরা পুরো অঙ্কটা কিভাবে করতে পারি? টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, টি বুধ জানি না, কিন্তু টি পৃথিবী তো 365 দিন, সূর্যের চারপাশে ঘুরে আসতে পৃথিবীর 365 দিন লাগে, সেটা আমরা জানি। আর বুধ আর পৃথিবী উল্টা রেশিও দেওয়া ছিল 5/7, তাহলে এটাকে ইনভার্স করে দিলে আমরা পেয়ে যাব
স্কোয়ারটাকে ওই পাশে নিলে 3/2 হয়, তারপর জাস্ট 362 গুণ দিয়ে আমরা পাইলাম 604.62 দিন। তাহলে বুধ গ্রহে এত দিনে 1 বছর হয়। ঠিক আছে, গ্রহগুলোর মধ্যে সংঘর্ষ হয় না? সংঘর্ষ হয় না। কেন হয় না? কারণ এক একটার উপবৃত্ত তো এক এক রকম। সো এগুলার উপবৃত্তগুলা কিন্তু একটা আরেকটার সাথে মানে কি বলবো, একটা আরেকটার সাথে হচ্ছে সুপার ইম্পোজ হয় না, উপরিপাতিত হয় না, বা দুইটার মধ্যে কিন্তু কমন নাই একটা আরেকটার উপর সংঘর্ষ হবে। কারণ একটা রাস্তা এই দিকে, একটা রাস্তা এই দিকে, একটা রাস্তা ওই দিকে, রাস্তাগুলো আলাদা আলাদা রাস্তা, এই জন্য কখনো সংঘর্ষ হয় না। ঠিক আছে, আপনার পড়াশোনার একটা রুটিন চাইছে, ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ চেষ্টা করবো সুন্দর একটা রুটিন আপনাদেরকে প্রোভাইড করার। মেডিকেলের জন্য কি শিখর আলাদা বই আছে? অবশ্যই আছে, এবং খুব সুন্দর করে বই বের হচ্ছে। সম্ভবত আপনারা শিখর শপে চাইলে অর্ডার করতে পারবেন কিছুদিন পর থেকে ইনশাল্লাহ। তাহলে আমরা এই প্রবলেমটা ডান। এই প্রবলেম করার পর আমরা এখন একটু এমসিকিউতে চলে যাব। এমসিকিউ করার পর আমরা যদি সময় পাই তাহলে হচ্ছে গোলক, নিরেট গোলক, ফাঁপা গোলক, দুইটার প্রাবল্য আপনি এ কার দেন না কেন? এ কার দেই না, আচ্ছা থাক, সমস্যা নাই। প্রাবল্য এবং বিভব রিলেটেড কিছু প্রবলেম আমরা সলভ করবো, বাট সেটা কখন? সেটা হচ্ছে যখন আমরা ইয়াতে চলে যাব। আর কিছু কি বাকি ছিল? কেপলারের সূত্র দেখাইছি এইটা। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নি, মুক্তিবেগ সংক্রান্ত একটা কথা বলা ছিল। মুক্তিবেগ সংক্রান্ত তথ্য, মুক্তিবেগ সংক্রান্ত তথ্য, এই তথ্যটা বলা হয়নি ক্লাসে, এটা ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য লাগে। তো ধরেন আমি ফার্স্টে পৃথিবীকে আঁকি। এই হচ্ছে আমার পৃথিবী, পৃথিবী তো সবুজ দেওয়া উচিত। সো এই হচ্ছে আমার পৃথিবী, ঠিক আছে। এখন আপনি ধরেন পৃথিবী থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছেন, পৃথিবী থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলেন V1, ঠিক আছে, V1। তো V1 কি? V1 হচ্ছে যখন V লেস দেন VE বাই √2। VE কত? VE হচ্ছে আপনার 11.2। 11.2 কে যদি √2 দ্বারা ভাগ দিই তাহলে কত আসে? 7.92। অর্থাৎ আপনার যদি ভিটা 7.92 কিলোমিটার পার সেকেন্ডের থেকে কম হয়, তখন কি হয়? তখন হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরে পৃথিবীতে ফেরত আসে। অর্থাৎ তখন সিস্টেমটা হয় হচ্ছে এই রকম। হাত দিয়ে দেখাই। তাহলে আমরা যদি কোনো একটা বস্তুকে, আমরা যদি রেড কালার দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি রেড কালারটাকে তাহলে অন্য কালারে কনভার্ট করে দিই। এবার দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে আশা করি। ঠিক আছে, তাহলে আমি যদি কোনো একটা বস্তুকে পৃথিবী থেকে নিক্ষেপ করি V1 বেগে, V1 বেগটা যদি আপনার 7.92 কিলোমিটার পার সেকেন্ড থেকে কম হয়, তাহলে ওই বস্তুটা উপবৃত্তাকার পথে ঘুরে এসে আবার পৃথিবীর কাছে পৌঁছাবে। যে বিন্দু থেকে নিক্ষেপ করছিলেন ওই বিন্দুতে আবার সে উপবৃত্তাকার কক্ষপথে ফেরত আসবে। এরপর আসেন সেকেন্ড কেসটা। সেকেন্ড কেসটা কি? যদি আপনি বস্তুকে V2 ধরেন আমি এদিক থেকে দিচ্ছি, তো আবার কভার করা যাবে না, ধরেন V2 বেগে যদি আপনি নিক্ষেপ করেন, V2 বেগে যদি নিক্ষেপ করেন তাহলে সে কি হবে? V2 বেগে নিক্ষেপ করতে হইলে তাকে যেটা করতে হবে, একটু উপর থেকে মারতে হবে। ধরেন আপনি একটু উপর থেকে মারলেন, V2 বেগে মারলেন। V2 যদি হচ্ছে আপনার 7.92 কিলোমিটার পার সেকেন্ড হয়, একটু আগে ছিল 7.92 কিলোমিটার পার সেকেন্ড থেকে অল্প, আর যদি 7.92 কিলোমিটার পার সেকেন্ড হয়, তখন সে যেটা করে একটা
বৃত্তাকার পথে ঘুরতে থাকে পৃথিবীকে কেন্দ্র করে, তার মানে তখন কি হবে, তখন হচ্ছে বৃত্তাকার পথে ঘুরবে, আবর্তন করবে। তাহলে কোনো একটা বস্তুকে যদি আপনি VE/√2 অর্থাৎ 7.92 কিলোমিটার পার সেকেন্ড এই বেগে যদি আপনি পৃথিবী থেকে একটু উঁচুতে নিয়ে ছেড়ে দেন, তাহলে সে হচ্ছে বৃত্তাকার পথে পৃথিবীকে আবর্তন করতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার সেম জায়গায় এসে পড়বে। হ্যাঁ, সেম জায়গায় এসে পড়বে। তাহলে প্রথমটার ক্ষেত্রে যেই জায়গা থেকে নিক্ষেপ করছিলাম এসে আবার ওই জায়গাতেই পড়বে যদি বেগটা 7.92 কিলোমিটার পার সেকেন্ডের থেকে অল্প হয়। আর আপনার যদি বেগটা 7.92 হয়ে যায়, তখন হচ্ছে সে বৃত্তাকার পথে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে, লাইক স্যাটেলাইট। এটা হচ্ছে স্যাটেলাইটের মতো, জাস্ট লাইক স্যাটেলাইট। এবার আসেন এর পরের কেসটা। এর পরের কেসটা হচ্ছে যদি আপনি কোনো একটা বস্তুকে 7.92 থেকে বেশি 7.92 থেকে বেশি বেগ দিয়ে যদি মারেন, তখন আসলে কি ঘটে? V3 হচ্ছে বেগটা যদি আপনার 7.92 থেকে শুরু করে 11.2 কিলোমিটার পার সেকেন্ড এইটার মাঝে হয়, অর্থাৎ VE/√2 থেকে শুরু করে বেগটা যদি VE এই রেঞ্জের মধ্যে যদি হয়, তাহলে হচ্ছে উপবৃত্ত পথে, উপবৃত্তাকার পথে আবর্তন করবে। ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু আর বস্তুটা মাটিতে পড়ে যায় নাই। প্রথম ক্ষেত্রে দেখছেন, মনে আছে উপবৃত্তাকার কক্ষপথ ছিল যে সাদা কালারেরটা, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে এসে আবার পৃথিবীতেই পড়ছে, পৃথিবী থেকে নিক্ষেপ করছে, পৃথিবীতেই পড়ছে। কিন্তু পরের বার কিন্তু আর পৃথিবীতে ফেরত আসে নাই। পরের বার যদি নিক্ষেপ করেন উপবৃত্তাকার কক্ষপথে, সে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, পৃথিবীতে আর ফেরত আসবে না। ঠিক আছে? তারপর আসেন আমাদের লাস্ট কেস, সরি আরো দুইটা কেস আছে না, এত কালার আমি কোত্থেকে পাবো। এর পরের কেসটা হচ্ছে বস্তু যেটা করবে, যদি আপনার 11.2 তে আপনি নিক্ষেপ করেন, আপনি যদি 11.2 তে নিক্ষেপ করেন, তাহলে যেটা হয় সে হচ্ছে হাইপারবোলা পথে আপনি V4 অর্থাৎ সেটা যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়, তাহলে কি হয়, অধিবৃত্ত পথে, অধিবৃত্ত পথে অসীমে চলে যায়। তো তখন যেটা হবে, সে অধিবৃত্তাকার পথে অসীমে চলে যাবে, আর ফেরত আসবে না। এটা ওই বোর্ডের বাইরে কোনো একটা দিকে চলে গেছে, এটা আর পৃথিবীতে ফেরত আসবে না। আচ্ছা, আরো একটা কেস আছে, সেই কেসটা কি, আমার তো কালার প্রায় শেষ, কি কালার আর অ্যাড করব? সাদা গেল, গোলাপি গেল, এটা আচ্ছা কমলা টাইপের একটা কালার আছে, দেখি এটা এটা ইউজ করা যায় কিনা। যদি আপনি, এটা কি বোঝা যাবে আলাদা হবে জানি না, ট্রাই করি। V5, এই বেগটা হচ্ছে V5। V5 কি, যদি আপনার বেগের ভ্যালু 11.2 কিলোমিটার পার সেকেন্ডের থেকে বেশি হয়, তখন হচ্ছে পরাবৃত্ত পথে, পরাবৃত্ত পথে অসীমে চলে যায়। অর্থাৎ তখন এই রকম কিছু একটা হবে, অসীমে চলে যাবে। ওকে, তো বিশাল বড় একটা জিনিস, কিন্তু হলুদ কালার দিয়ে লিখলে ভালো বোঝা যায় বুঝতে পারছি, কিন্তু এক একটা তো এক এক রকম, তো অনেকগুলো কালার লাগবে। এই জন্য আমরা হচ্ছে আপাতত অনেকগুলো কালার মিক্স করতেছি। সো কালার আমদানি করেন, কালার আমদানি করে, এর বাইরে তো আর খুব বেশি কালার নাই। স্পেস ক্রাফট কিভাবেই চাঁদে যায়, অলমোস্ট এই থিওরিগুলো তো ইউজ করা হয়। সো আমরা তাহলে পুরো জিনিসটা একটু সামারি দেখি। যদি আপনি পৃথিবীর পৃষ্ঠ থেকে VE/√2
অর্থাৎ এই যে সাদা কালারটা 7.92 কিলোমিটার পার সেকেন্ড থেকে কম বেগে মারেন, তাহলে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে এসে আবার পৃথিবীতে ফেরত আসবে। কিন্তু আপনি 7.92 দিয়ে দেন, তাহলে আর পৃথিবীতে ফেরত আসবে না, বৃত্তাকার পথে সে ঘুরতে থাকবে, বৃত্তাকার পথে সে ঘুরতে থাকবে। আপনি যদি এখন বলেন ভাই আপনি তো একটু উপর থেকে নিয়ে মারছেন, যদি আপনি পৃথিবী থেকেও মারেন, সে একটা এইরকম বৃত্ত হয়ে তারপর এভাবে কন্টিনিউ করতেই থাকবে করতেই থাকবে। আপনি পৃথিবী পৃষ্ঠ থেকে মারলেও সে হচ্ছে এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, যদি বেগটা 7.92 হয়। তারপর আপনি যদি আরেকটু বেগ বাড়ান, V3 তে আসেন, V3 কি 7.92 থেকে বেশি দিচ্ছেন তবে 11.2 থেকে কম, তখন কি হবে? তখন হচ্ছে সে উপবৃত্তাকার কক্ষপথে এইভাবে সে পৃথিবীকে, মানে আপনি পৃথিবীর পৃষ্ঠ থেকে মারছেন কিন্তু এ ঘুরে এসে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটু উপরে যায়, সে উপবৃত্ত পথে এরকম প্রদক্ষিণ করতে থাকবে করতে থাকবে করতে থাকবে। আপনার বেগটা বেড়ে যদি 11.2 হয়, যেটা মুক্তি বেগ, এই যে 4 নাম্বার কেস, তখন সে এইভাবে যেতে 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 আর উপবৃত্তটা বড় হইতে হইতে, মানে উপবৃত্তটা এরকম ছিল, দেখেন কেসটা খেয়াল করেন, ফার্স্ট উপবৃত্তটা ছোট ছিল, বাড়তে বাড়তে বৃত্ত হয়েছে, আরো বাড়তে বাড়তে সে একটু বড় হয়ে গেল, বড় হইতে 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 যখন 7.92 থেকে বেগটা বাড়তে বাড়তে 11.2 হয়েছে, এটা বাড়তে 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 এটার ইয়াটা ভাঙতে 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 একদম অসীমে চলে আসছে। আপনি আরো বানাইছেন, আরো বাড়াইছেন, V5টা আপনি 11.2 থেকেও বেশি, তখন এটা বাড়তে বাড়তে অধিবৃত্ত থেকে পরাবৃত্ত হয়ে অসীমে চলে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরা সিস্টেমটা ভাইয়া একসাথে দেখাইছি। সো ভাইয়া শুনতে পাচ্ছি না, একজন জাস্ট কমেন্ট করছে, মুয়াশির বলছে, তো আমাকে একটু কমেন্ট করেন আপনারা কি সবাই আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পারতেছেন কিনা। সে যদি বলছে বুঝতে পারছি, শ্রাবন্তী বলছে বুঝতে পারছি, সানজিদা অল ক্লিয়ার, নিঝুম অল ক্লিয়ার, আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে, হ্যাঁ সাউন্ড শোনা যাচ্ছে, অল ক্লিয়ার, ডান ডান। তাহলে আমরা যারা সাউন্ড শুনতে পাচ্ছি তারা তো ক্লিয়ার, আর যারা হচ্ছে পুরা সিস্টেমটা বুঝতে পারছেন বেগের কোন ক্ষেত্রে কি হয় না হয়, তারা আর ক্লিয়ার লেখেন না, তারা ইয়েস লেখেন। ইয়েস লিখলে বুঝবো যে আপনারা এই টপিকটা মোটামুটি ভালো বুঝতে পারছেন। কয়েকজন স্ক্রিনশট নেওয়ার জন্য কমেন্ট করছিলেন, এই তো ভাইয়া আছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। অনেকগুলো ইয়েস এর কমেন্টে হচ্ছে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে, ইয়েস এর কমেন্ট, ধন্যবাদ ধন্যবাদ। এই রমজানের মধ্যে আপনাদের এই কমেন্ট গুলো, আপনাদের এই পোস্ট গুলোই তো হচ্ছে আমাদেরকে এনার্জি দেয় সুন্দর সুন্দর করে ক্লাস নেওয়ার জন্য। তাহলে আমরা এইটুকু পর্যন্ত ডান করে ফেললাম, ঠিক আছে। তাহলে চলেন এবার আমরা এমসিকিউ তে ফেরত আসি। তো আমাদের মোটামুটি যা যা দরকার সবকিছুই করে ফেলছি, জাস্ট মানে এক্সেপশনাল কেস যদি বলি, আমাদের গোলক, দুই ধরনের গোলক থাকে, একটা নিরেট গোলক আর একটা ফাঁপা গোলক। তো নিরেট গোলকের ক্ষেত্রে প্রাবল্য গুলো কিরকম হয়, ফাঁপা গোলকের ক্ষেত্রে কিরকম হয়, আর বিভবটা নিরেট প্রাবল্যর ক্ষেত্রে কিরকম হয়, এই টপিকটা বাকি আছে। এটা যদিও বইয়ের টপিক না, বইয়ের বাইরের টপিক, আমি এই টপিকটাও আপনাদেরকে পড়াবো যদি সুযোগ পাই, আজকে ক্লাসের মধ্যে টাইম থাকে, এনার্জি থাকে, তাহলে আজকেই শেষ করব। আর যদি আজকের ক্লাসে এনার্জি না দেয়, বেশি হয়ে যায় টাইম, তাহলে আমরা চেষ্টা করব পরে ক্লাসে একটু বেশি টাইম নিয়ে আমরা ওই টপিকটা শেষ, আজকে যেরকম কেপলারের সূত্র বা এগুলা পড়লাম, পরের ক্লাসে ওইটা করে ফেলবো। অনেকে এটার কমেন্টের অ্যান্সার দিয়ে দিচ্ছেন, এ দুটি বস্তুর মধ্যে দূরত্ব 3 গুণ হলে মহাকর্ষীয় বল কি হবে? এফ হচ্ছে, এই কালারটা ভালো লাগতেছে না, এফ হচ্ছে আমাদের কি বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে হচ্ছে দূরত্ব যদি 3 গুণ হয়, 3 স্কোয়ার মানে 9, 1/9 গুণ হবে, কোথায় আছে? কতে। তাহলে ক শুড বি দা রাইট অ্যান্সার। এই তো রাইট অ্যান্সার হয়ে গেল। একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে যখন, তাহলে একটা ব্যক্তি লিফটে কখন ওজনহীন অনুভব করবে? যখন লিফটটা হচ্ছে জি ত্বরণে নামতে শুরু করে, তখন কি হয়ে যায়? জি প্রাইম কি হয়? জি মাইনাস এ, জি মাইনাস জি ত্বরণেই যদি নামে তখন এটা 0 হয়, ওজন 0 হয়। লিফটটা যদি জি ত্বরণে নিচে নামে, এটা কোথায় আছে? 4 নম্বরে আছে, তাহলে 4 হবে আমার অ্যান্সার। এই যে 4, বরিশাল বোর্ড, ববো 2023-এ আসছে। চাঁদের অভিকর্ষ ত্বরণ যদি পৃথিবীর এত গুণ হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠের কোনো বস্তুর ভর 60 কেজি হলে চাঁদে বস্তুটির ভর হবে কত? বস্তুটার ভর হবে কত জিজ্ঞেস করছে। ভর সবসময় সেম থাকে, ভর চাঁদে নেন, পৃথিবীতে নেন, মহাকাশে নেন, যেখানেই নেন না কেন, ভর অলওয়েজ 60 কেজি। এই যে ভর 60 কেজি, ঠিক আছে, ডান। তাহলে আমরা এর পরেরটাতে যাই। পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি বলছে? দ্বিগুণ ব্যাসার্ধের এবং পৃথিবীর ভরের সমান ভরের একটি কাল্পনিক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কত গুণ হবে? তাহলে আর প্রাইম ইজ ইকুয়ালস টু 2r, এটা বলে দিছে তাই না? বা
আর প্রাইম ইজ ইকুয়ালস টু 2r, তো মাস সমান, তাহলে জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই 2r তার স্কোয়ার, মানে 1/4 gm বাই আর স্কোয়ার, মানে হচ্ছে g/4 আসবে। তাহলে এটা কোথায় আছে? 4 গুণ ঘতে আছে, তো ঘ শুড বি দা রাইট অ্যান্সার। এই যে ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে ডান, এইটুকু পর্যন্ত ক্লিয়ার। পরে যাই, মেরু অঞ্চল অপেক্ষা বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত কম হবে? মেরুতে ল্যামডা কত? 90। তাহলে জি ল্যামডা কত? শুধুমাত্র জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা 0, কারণ কজ 90 তো 0, তাহলে এখানে শুধু জি পড়ে থাকে। বিষুব অঞ্চলে যদি বলি, এখানে মাথায় রাখবেন cos 90 ইকুয়ালস টু 0, এই কারণে বিষুব অঞ্চলে আমার যেটা হয় ল্যামডা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, সো জি ল্যামডা ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার ল্যামডা, মানে cos 0 তো আমার কত? 1, সো এখানে এটা থাকবে। তাহলে মেরু অঞ্চলের তুলনায় কতটুকু কম হইল? মেরু অঞ্চলের তুলনায় এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার আর এই পরিমাণ কমে গেল, তাহলে ওমেগা স্কোয়ার আর এটা হবে হচ্ছে আমার অ্যান্সার। ওকে, খ দেখি খ রাইট অ্যান্সার কিনা। এই যে খ হচ্ছে আমার রাইট অ্যান্সার। এবার আসেন, পৃথিবীর কেন্দ্র হতে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বৃদ্ধির সাথে জি এর মান কি হয়? ওই যে সূত্র ছিল, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের আগ পর্যন্ত 4/3 পাই রো জি ইন্টু আর, এগুলো তো কনস্ট্যান্ট, তার মানে কি জি সমানুপাতিক আর সমানুপাতে বৃদ্ধি পায়। খ হবে হচ্ছে রাইট অ্যান্সার। এই যে খ হচ্ছে রাইট অ্যান্সার। বিজ্ঞানী পলক না, অনেকগুলা কমেন্ট করছে। পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে? তাহলে ওই যে জি প্রাইম বাই জি, এটা হচ্ছে হাফ বলছে, আমরা কি জানি? আর প্লাস এইচ আর তার স্কোয়ার। তাহলে যদি ক্যালকুলেশন করি, √1/√2 ইজ ইকুয়ালস টু হচ্ছে, বা আমরা এইভাবে বলতে পারি √2 ইজ ইকুয়ালস টু 1 প্লাস h/r। তাহলে h হচ্ছে √2 মাইনাস 1 ইন্টু আর। তাহলে এটা কত আসে? এটা আসবে হচ্ছে 0.414, কারণ √2 কি 1.414, তার থেকে 1 গেলে 0.414 আর। তো খ নাম্বার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা করে ফেললাম, কুব 22 করে ফেললাম। এবার সে চব 22, চব 22 কত অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম? 0 ডিগ্রি অক্ষাংশে সব থেকে কম, কারণ বিষুব অঞ্চলে সব থেকে বেশি ওমেগা স্কোয়ার আর বাদ যায়, তাহলে বিষুব অঞ্চলে হচ্ছে সব থেকে কম। এবার আসেন, পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য জাতীয় স্মৃতিসৌধের কৌণিক বেগ কত? জাতীয় স্মৃতিসৌধ লাগাই দিছে, তো ধরেন এটাও কোশ্চেন আসতে পারে, পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য এনাম ভাইয়ের কৌণিক বেগ কত? হইতেই পারে, জাতীয় স্মৃতিসৌধ আর এনাম ভাইয়ের ভরের মধ্যে খুব বেশি একটা তফাৎ নাই, কাছাকাছি। হ্যাঁ, তো আমরা জানি পৃথিবীর কৌণিক বেগ যেটা, সেটাই আসলে পৃথিবীর উপর সকল বস্তুর কৌণিক বেগ। এটা কত? 2π/t। টি কত? 24 ঘন্টা, প্রতি ঘন্টায় কত? 3600 সেকেন্ড, এত রেডিয়ান পার সেকেন্ড। ক্যালকুলেটর মারেন, দেখেন কোনটা অ্যান্সার আসে। (7.27 × 10⁻⁵) এই তো ঘ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, ডি। এই অ্যান্সারটা মুখস্থ রাখতে পারেন, এটা মুখস্থ রাখতে হবে, আমি নিজেও মাঝে ভুলে যাই। এটা মুখস্থ রাখলে অনেক অঙ্কে আপনি সুবিধা পাবেন। ঠিক আছে, এবার আসেন আমরা রাবো 19-এ যাব। রাজশাহী বোর্ড 2019। পৃথিবীর আকার হঠাৎ ছোট হয়ে এর ব্যাসার্ধ পূর্বের অর্ধেক হলে, মানে আমার আর প্রাইম হয়ে গেছে হচ্ছে r/2, অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হবে, পরিবর্তমান পুরো মানের কত গুণ হবে? আচ্ছা, আমরা তো বুঝি যে জি প্রাইম হচ্ছে কি জি এম ডিভাইডেড বাই এখন r/2 স্কয়ার, তাহলে 4 ইন্টু জি চলে আসবে। পূর্বের মানের কত গুণ হবে? 4 গুণ হবে। ঠিক আছে, 4 গুণ কোথায় আছে? বি তে, সো বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
তাহলে এইটুকু পর্যন্ত আমার একটা মেসেজ দিছে, পদার্থবিজ্ঞান সৃজনশীলে 50-এ 50 পাবার টেকনিক শিখো থেকে মেসেজ দিছে। আপনারা পাইছেন মেসেজ? আরো মেসেজ আসছে আমার কাছে। ও জিমি ভাইয়ের ভিডিওর নোটিফিকেশন আসছে, আপনারা দেখছেন সবাই? পদার্থবিজ্ঞানে 50-এ 50 পাওয়ার টেকনিক, খুবই সুন্দর ভিডিও, দেখে নিন সবাই, কাজে লাগবে ইনশাল্লাহ। তাহলে চলেন, আমাদের মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য এটার মাত্রা কোনটা? ক্ষেত্র প্রাবল্য আমরা কি জানি? এফ বাই এম। এফ এর একক কি? নিউটন, মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এম এর মাত্রা কি? কেজি। তাহলে কাটাকাটি গেলে শুধু মিটার পার সেকেন্ড স্কোয়ার পড়ে থাকে, মানে এল পার টি স্কোয়ার। এল পার টি স্কোয়ার কোথায় আছে? খতে আছে। তাহলে খ হবে হচ্ছে রাইট অ্যান্সার। এই যে খ রাইট অ্যান্সার, জব 2022। এবার আসেন আমরা হচ্ছে করব যেটা, কোন গ্রহের ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ওই গ্রহের মুক্তিবেগ কত। আমরা জানি মুক্তিবেগ হচ্ছে কত? √2gm ডিভাইডেড বাই আর। জাস্ট মানগুলো বসাবো, দেখি কত আসে। এম কত? এম হচ্ছে 2 × 10⁻⁷ 2 × 10⁻27। রেডিয়াস কত? 7 × 10⁻⁷। ওকে, এটা আসছে হচ্ছে 61.750 কিলোমিটার পার সেকেন্ড। কোথায় আছে? এইখানে। তাহলে গ হবে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অনেকে করে ফেলছে, ডান। তাহলে গ গ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, চলে আসলো। ঠিক আছে, দীপ্ত সমাদ্দার, আমি নতুন, আপনাকে অভিনন্দন আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। এর মান কত? অনেক কঠিন কোশ্চেন, তাই না? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অনেকে গতি জড়তার কারণে কি দিবে? 11.2 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে চলে আসবে। দেখেন এই কোশ্চেনটাই কোথায় আসছে? ঢাবো 15, কুবো 15, সিবো 22, দিবো 15, অনেকগুলা জায়গায় এটা আসছে। ঠিক আছে, অষ্টম অধ্যায় কে নিবে ভাই? অষ্টম অধ্যায় গত বছর যদি আমি নিয়ে থাকি তাহলে আমি নিব না, অন্য কেউ নিবে, জিমি ভাই বা মাহিন ভাই কেউ একজন নিবে। গত বছর অষ্টম অধ্যায় আমি নিছি কিনা মনে, মানে আমরা মানে এভাবে সাজাইছি যে এইচএসসি 25 ব্যাচ যারা ছিল তাদের জন্য যে যে চ্যাপ্টার নিছি এখন থেকে তার অপোজিট চ্যাপ্টার নিব। ধরেন আমি যদি স্থির তড়িৎ নিয়ে থাকি গত বছর, তাহলে এই বছর আমি স্থির তড়িৎ নিব না। হয়তো গত বছর থার্মোডাইনামিক্স নিছে জিমি ভাইয়া, আমি নিছি স্থির তড়িৎ, এখন হয়তো উল্টায় যাবে, এবার আমি তাহলে থার্মোডাইনামিক্স নিব, জিমি ভাই স্থির তড়িৎ নেবে। এভাবে আমরা শিডিউল করছি। সাথে আমাদের একজন নতুন মেন্টরও আসছে, মাহিন, ও হচ্ছে কিছু কিছু চ্যাপ্টারে ঢুকবে, মানে আমরা মিলাই ঝিলাই নিবো আর কি। তবে চেষ্টা করবো গত বছর আমি যেটা নিছি তার অল্টারনেটিভ চ্যাপ্টার গুলো আমরা এভাবে নেওয়ার আর কি। তো পৃথিবীতে মুক্তিবেগের মান হয়ে গেল। তারপর হচ্ছে আমরা কোন গ্রহের অভিকর্ষ, আচ্ছা অভিকর্ষ বানান ভুল, এখানে একটা জিনিস এক্সট্রা চলে আসছে, ডিজাইন করে দিলাম। ও অভিকর্ষ তো এখানে হয়ে যাবে। অভিকর্ষ জনিত ত্বরণ 1/g, ব্যাসার্ধ 1/r। গ্রহটির মুক্তিবেগ কত? খুবই সিম্পল, ভিই মনে আছে, 2gr হয়। ওই গ্রহের জি, ওই গ্রহের আর, তাহলে 2 × g কত? g/5। আর কত? r/4। তাহলে কি আসলো? √2gr ডিভাইডেড বাই 4 × 5 = 20, মানে 11.2 ডিভাইডেড বাই √20। তাহলে আমরা দেখি এটা কত আসে। এটা চলে আসে 2.504, 2.504 কিলোমিটার পার সেকেন্ড। কোথায় আছে এটা? গতে লুকায় আছে। আচ্ছা আচ্ছা, একজন জানি কি একটা কমেন্ট করছিল, তাপগতিবিদ্যা স্থির তড়িৎ, কমেন্ট দেখার আগেই চলে গেছে। এই বছর তো তাপগতিবিদ্যা স্থির তড়িৎ কি লিখলো, চলে গেছে আবার। আচ্ছা, দুইটাই আপনি নিছিলেন, দুইটাই আমি নিছিলাম। গত বছর যদি তাপগতিবিদ্যা আচ্ছা, গত বছর যদি হচ্ছে চ্যাপ্টার 8 আমি নিয়ে থাকি তাহলে এই বছর আর চ্যাপ্টার 8 আমি নিব না। আমারটা তো আপনি রেকর্ডেড পাবেনই, সাথে জিমি ভাইয়া বা মাহিন ভাইয়া আরেকজনের হচ্ছে এই বছরের ক্লাসটা পাবেন। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম। ডান। এটা কোথায় আছে? গতে। সো গ হচ্ছে রাইট অ্যান্সার। চ্যাপ্টার 7 কবে? চ্যাপ্টার 7 ইনশাল্লাহ নেক্সট কোয়ার্টারই হবে, মানে নেক্সট কোয়ার্টারে আমরা 5টা চ্যাপ্টার পড়াবো ইনশাল্লাহ। 5টা চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টার রাখা যায় সেটা আমরা দেখতেছি।
আর এবং 2R ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত। আচ্ছা, পর্যায়কালের অনুপাত কত হবে? আমরা এইটা ডিরেক্টলি বলতে পারি টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এটা মেরে দিলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে টি বাই টি প্রাইম আর বাই আরেকটা কত আছে এখানে 2R টু দি পাওয়ার 3/2, তাহলে 1/2 টু দি পাওয়ার 3/2। দেখি এটা কত আসে। ওয়ান ডিভাইড টু রুট টু, যদি 2 কে 3 বাই করি তাহলে 1 ডিভাইডেড বাই 2 রুট 2, কারণ ব্যাপারটা এরকম আসবে 1 ডিভাইড বাই 2 কিউব তার রুট, মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট 8, 1 ডিভাইডেড বাই 2 রুট 2। ক নাম্বার আসার কথা, দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, ক নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ডান, প্রথমটা গেল। ভূ স্থির উপগ্রহের পর্যায়কাল কত? ভূ স্থির উপগ্রহের পর্যায়কাল কত? 24 ঘন্টা। আমরা এটা জানি। কোথায় আছে? মানে পৃথিবী যেই স্পিডে ঘুরে ও একই স্পিডে ঘুরে। পৃথিবীর পর্যায়কাল যা, ওর পর্যায়কাল এক্স্যাক্টলি তা। রাবো, কুবো, চবো, সিবো কত জায়গায় আসছে এটা, দেখছেন? একটি বস্তুর উৎক্ষেপণের বেগ কত হলে বস্তুটি পৃথিবীর চারদিকে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে? ওই যে মনে আছে আমরা বলছিলাম একটু আগে একটা জিনিস আঁকলাম না আমরা, ওই যে আপনার স্ক্রিনশট নিছিলেন যেখানে এই স্পেশাল জায়গা থেকে, দেখছেন একটা কোশ্চেন কিন্তু কমন পড়ে গেছে। চাঁদের মতো বৃত্তাকার পথে যদি ঘুরতে হয় তাহলে বেগটা কত হইতে হবে? 7.92 মানে v/√2। এটা আপনারা একটু আজকে স্ক্রিনশট নিয়ে শেয়ার করবেন শিখবো জিতবোতে। খুব সুন্দর একটা জিনিস, এটা শেয়ার না করলে আসলে এটার হক আদায় হয় না, তাই না? তো আমরা এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ কমন পড়ে। তো এই ব্যাপারটা মেডিকেলের জন্য বলতেছি, ঢাকা ভার্সিটির জন্য বলতেছি, এই দুই জায়গার জন্য স্পেশালি, বোর্ডের জন্য তো অবশ্যই এখান থেকে এমসিকিউ আসে। সো এই জিনিসটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে সবাইকে। আমরা সব তো 43-এ গেছিলাম, তাই না? তাহলে এইটা হচ্ছে কত? 7.92। 7.92 কাছাকাছি অপশন কি আছে? 7.88। তাহলে 7.88 হবে। এই যে দেখছেন কত হলে চাঁদের মতো বৃত্তাকার পথে ঘুরবে? চাঁদ অলমোস্ট বৃত্তাকার পথের দিকে ঘুরে, সো 7.88 বা 7.92 এরকম কাছাকাছি বেগ। এবার বলছে পৃথিবী 365 দিনে এবং বুধ হচ্ছে 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব এত হলে সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত? ওই যে আমাদের ওই সূত্রটা দিয়ে ম্যাথ, ইয়েলো কালার নিয়ে না, ইয়েলো কালার ভালো হয়। সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত? তাহলে আর বুধ বাই আর পৃথিবী তার কিউব ইজ ইকুয়ালস টু টি বু বাই টি প্রি তার স্কয়ার। সো আর বুধ আমাকে জিজ্ঞেস করছে, আর পৃথিবী বলছে 1.5 10⁻11, এখানে বলছে 365, এখানে বলছে 88 স্কয়ার, 3টা নিচে গেল। এখান থেকে আমি আর বুধ কত সেটা পেয়ে যাব। আর বুধ কত আসে ওইখান থেকে দেখে নি, 5.81 10⁻10 এত মিটার। বুঝছেন? ভাইয়ার কিন্তু ক্যালকুলেটর লাগে না। আমার ক্যালকুলেটর লাগছে বলেন? আমি ক্যালকুলেটর ছাড়াই পেরে গেছি। কত বড় ক্যালকুলেশন, ক্যালকুলেটর ছাড়াই হয়ে গেল। এরকম লাইফে একটু বুদ্ধিমান না হইলে আগানো যায় না। তাহলে আমরা এইটুকু ডান করে ফেললাম, তাই না? জীবনে চলতে গেলে একটু বুদ্ধিমান হতে হবে। তাহলে আমরা এইটুকু করে ফেললাম। এরপর হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে 1 বছরে কতদিন হবে? তাহলে আমরা ওই যে আবারও সেই আগের সূত্র, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, তাহলে টি প্রাইম বাই টি ইজ ইকুয়ালস টু আর প্রাইম বাই আর টু দি পাওয়ার 3/2। এখন কি হয়ে গেছে? হাফ, অর্ধেক হয়ে গেছে, 3/2। দ্যাট ইজ ওই যে 1 ডিভাইডেড বাই 2√2। তার মানে টি প্রাইম আসলে কত হবে? টি মানে 365 দিন ডিভাইডেড বাই 2√2। কত হবে এটা? দেখছেন ক্যালকুলেটর লাগে না আমার, এমনিই পারি। 129 দিন। কোথায় আছে? ক্ষতে। ক্যালকুলেটর ছাড়াই হয়ে যাচ্ছে আমার।
একটু চালাক হইতে হয় জীবনে। যে রুতে আসছিল আরিউ রাজশাহী ইউনিভার্সিটি 22-23। তো যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% কমানো হয় কিন্তু ভর সমান থাকে, আপনাদের কি একটু বিশ্রাম দরকার? আচ্ছা ঠিক আছে, এইটার পর আমরা 5 মিনিটের বিশ্রাম নিব। যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% কমানো হয় কিন্তু ভর সমান থাকে, তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কি হবে? আচ্ছা, তাহলে ওই যে জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু কি আসে, আর প্রাইম বাই আর তার স্কয়ার। এখানে আর থাকবে আর এখানে হচ্ছে 0.99, যেটা 1% কমছে। তাহলে এখান থেকে আপনি জি প্রাইমটা কত ইন্টু জি এটা পেয়ে যাবেন। তাহলে আমরা একটু দেখি কত আসে। 1.02 1.02 জি আসে। তার মানে কি 2% ইনক্রিজ। কোথায় আছে এটা? গতে আছে। তাহলে এটা হচ্ছে গ হবে। উই আর টায়ার্ড ভাইয়া। ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করলাম, এটা ডান। তাহলে হচ্ছে আমরা একটা ব্রেক নিই, 5 মিনিট ব্রেক। আমি এখানেই আছি, জাস্ট আপনাদের মাথায় ছোট্ট একটা বিরতি দেওয়ার জন্য।
আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। আমরা শর্ট বিরতি, আমি আসলে এখানেই ছিলাম, বসেছিলাম আর কি, রমজানের রোজায় ধরছে আর কি একটু একটু। তো আবার আমরা ক্লাসে এমসিকিউ সলভ করা শুরু করব এখন। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। অনেকে অনেক কমেন্ট করেন, হয়তো ওই যে একজন কমেন্ট করতেছিল ভাইয়া নতুন ও মনে হয় আজকে, যে কিভাবে অ্যাডজাস্ট করব। প্রথম যেহেতু একটা চ্যাপ্টারের প্রথম থেকে না এসে একদম লাস্টের দিকে আসলে বোঝাটা একটু টাফ। আপনি চেষ্টা করবেন আপনার ক্লাসগুলোর ফাঁকে ফাঁকে রেকর্ড ক্লাসগুলো দেখে ফেলার। কোনো একটা চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড ক্লাসগুলো সময় করে, যে সময় বন্ধ থাকে, যে সময় আপনি ফ্রি থাকেন, ওই সময়গুলোতে দেখে ফেলেন। তাহলে হচ্ছে যেটা হবে যে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে, ভালো ধরতে পারবেন। না হয় চ্যাপ্টার একদম মাঝখান দিয়ে শেষ দিকে এসে ভালো ধরা যায় না। আচ্ছা, আমাকে একটা কমেন্ট করছেন সাফায়েত হোসেন, ভালো সুন্দর কমেন্ট ছিল, যে ভাইয়া একটা চ্যাপ্টারের উপর 20-25টা লেকচার অনেক সময় অনেক জায়গায় দেয়, তো আমরা তো দিচ্ছি না, আমরা তো হচ্ছে ধরেন 8টা-10টা, আমি হয়তো ভেক্টরে সর্বোচ্চ মনে হয়, আমি মনে নাই কত, অনেকগুলা লেকচার নিছিলাম। তো কেন আসলে আমি এটা নিচ্ছি না, বা আমরা যদি চাই তাহলে তো নেওয়া যায়, কেন আসলে অনেক অনেক বেশি লেকচার নিব না, এটা একটা কারণ আছে। তো কারণটা হচ্ছে এই জায়গায়, যে আমি এখন যে স্পিডে আগাচ্ছি, আমি শুভ ভাইয়া যে স্পিডে আগাচ্ছি, সেই স্পিডে যদি আমি আগাই, তাও আমি বোর্ড পরীক্ষার আগে, মানে বোর্ড পরীক্ষার আগে যে আপনারা, বোর্ড পরীক্ষা হচ্ছে টেস্ট পরীক্ষার আগে যে আপনার সিলেবাস, ওই সিলেবাস শেষ করা টাফ হবে। শুভ ভাইয়া বা আমরা আমরা আমি জিমি ভাই, আমরা যেই স্পিডে আগাচ্ছি, এই স্পিডেও যদি আমি আগাই, তাও হচ্ছে আপনাদের জন্য টেস্ট পরীক্ষার আগে সিলেবাস করা খুব মানে হাড্ডাহাড্ডি ব্যাপার হয়ে যাবে। আমরা দেখবেন এই প্রথম কোয়ার্টারে খুব অল্প চ্যাপ্টার নিছিলাম, ভেক্টর এবং আদর্শ গ্যাস নিছিলাম। পরের চ্যাপ্টার কোয়ার্টার টু তে আমরা একটু বাড়াইছি, কোয়ার্টার থ্রিতে আমরা আরেকটু বাড়াইছি, কোয়ার্টার ফোরে যায় 5টা চ্যাপ্টার, কোয়ার্টার ফাইভেও 5টা চ্যাপ্টার পড়ানো হবে, অনেক অনেক বেশি চ্যাপ্টার। সো আমরা যদি একটা চ্যাপ্টারের উপর অনেক বেশি ক্লাস নিই, তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে সিলেবাস আর রাইট টাইমে শেষ হবে না, বা আপনি দেখা যাবে একটা চ্যাপ্টার ওই ফিজিক্স করতে করতে আপনার ম্যাথ কেমিস্ট্রি ওইরকম করা হবে না। আপনি যখন ওভারঅল জিনিসটা যেন আপনার ভালো একটা আয়ত্তে থাকে, এই জন্য আমরা ওইভাবেই শিডিউল করে আপনাদেরকে আগাচ্ছি। ঠিক আছে, ভেক্টরে 19টা ক্লাস নিয়েছিলাম, ভেক্টর, তারপর নিউটন মেকানিক্স অনেক ক্লাস নিয়েছিলাম, কারণ চ্যাপ্টার গুলো বড় ছিল। এখন চ্যাপ্টার গুলো ছোট, এখন যদি আমি হয়তো শুভ ভাইয়া এখানে এই গ্র্যাভিটির উপরেই ক্লাস দিলে 20টা কেন 40টাও ক্লাস নিতে পারবো। আমি 40টা ক্লাস নিলে যেটা হবে, আপনার কাছে মনে হবে যে শুভ ভাইয়া যেহেতু পড়াচ্ছে, আমি 40টা ক্লাস 2 মাস ধরে গ্র্যাভিটি পড়ি। কিন্তু আপনার ওইটা পড়তে যে আপনার তো ফিজিক্সের গ্র্যাভিটি থেকে অ্যাডমিশনে যান বা বোর্ড পরীক্ষায় যান, কতটুক মার্কস আসবে। তাহলে আপনি এইটা পড়তে যায় যে অন্যান্য জায়গায় টাইম তো আপনার লিমিটেড, ওই দিকে তো আপনি টাইম হারায় ফেলবেন। তো এটা যেন না হয়, সুন্দরভাবে ব্যালেন্স করে যেন আগাইতে পারেন, এজন্য আপনাদেরকে গুছায় যতটুকু দরকার ততটুকুই আমরা সুন্দর করে দিচ্ছি, তাতে অ্যাডমিশনটাও কভার করে দিচ্ছি। সো এর বাইরে আপনার আর অরির হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে ভাইয়া, আমার কলেজে পড়া হয় না, কলেজে যাই শুধু, আর শিক্ষকের ক্লাস করে বাড়িতে প্র্যাকটিস করি। গুড। আমি আমার ইন্টারে ভালো করার পিছনে মেইন কারণ ছিল, আমি কলেজে মাত্র 2 বছরে 20 দিনের মতো গেছিলাম, পরীক্ষার দিনগুলো বাদে। মানে ক্লাস করছি লেস দেন 20 দিন। আমি ম্যাক্সিমাম সময় বাসায় বসে পড়তাম, কোচিং এ যাই ক্লাস করতাম, এইটুকুর মধ্যে ছিলাম, প্র্যাকটিস করছি, বাসায় ভালো করে পড়ছি। দ্যাটস আমি ভালো করছি। যাতায়াতে প্রচুর পরিমাণে সময় নষ্ট হয় যদি বাড়ির কাছে কলেজ না থাকে। সো চলেন আমরা এর পরের অংশে যাই। এরপরে বলছে ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতায় ও এত গভীরতায় অভিষ্ট ত্বরণের অনুপাত। আমরা এটা কিভাবে বের করতে পারি? জি প্রাইম উপরে যদি যাই, তাহলে কি আসবে? জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ, তাই তো? আর প্লাস আর বাই 2 তার স্কোয়ার চলে আসবে, আর ডিভাইডেড বাই, তার মানে হচ্ছে এখানে নিচে 4 উপরে হচ্ছে 3, তাহলে হচ্ছে 4/9 জি। আর যদি অভ্যন্তরে যাই, জি ইন্টু 1 মাইনাস আর বাই 2 ডিভাইডেড বাই আর, তাহলে এখানে হাফ, আর হচ্ছে জি বাই 2। অনুপাত যদি করি 4/9 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 2/9। খ, 2 শুড বি দ্য রাইট অ্যান্সার। আমি কলেজে যাই না যতক্ষণ কলেজ অবধি না ডাকে। তো আমার একটা মজার এক্সপিরিয়েন্স ছিল বুঝছেন, মানে আমাদের ফার্স্ট ইয়ার ফাইনালের দিন, যেদিন, মানে এটা মনে হয় বলছি আপনাদেরকে আগে, ফার্স্ট ইয়ার ফাইনাল দিন রেজাল্ট দেওয়ার জন্য ডাকছে কলেজে। এবং হচ্ছে কলেজে ডাকার পর মানে আর কি, প্রথমে যেটা করছে গার্জিয়ানদেরকে অনেক, মানে গার্জিয়ান সহ ডাকছে সবাইকে, স্পেশালি যাদের যাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ কম ছিল, তাদেরকে তো খুব ভালো ধরনের হচ্ছে বকাঝকা করছে, গার্জিয়ানদেরকে অনেক কথা শোনাইছে।
তারপর আর কি ধরেন প্রাইজ ঘোষণা শুরু করছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে মঞ্চে অ্যানাউন্সমেন্ট দিয়ে প্রাইজ দেওয়া, এই ব্যাপার। তো অনেকক্ষণ ধরে অনেক বক্তৃতা টক্তৃতা দেওয়ার পর তারপর হচ্ছে যে অনেক কিছু বকাঝকা করার পর যখন প্রাইজ দিতে ডাকছে সায়েন্স থেকে, তো থার্ড কে ডাকছে, থার্ড হচ্ছে অ্যাবসেন্ট ছিল। ওই প্রাইজ নেওয়ার দিন গার্জিয়ান সহ আসার কথা, সরি রেজাল্ট নেওয়ার দিন গার্জিয়ান সহ আসার কথা, তো গার্জিয়ানও আসে নাই, গার্জিয়ান তো দূরের কথা, স্টুডেন্টই আসে নাই। থার্ড যে হয়েছে সেও আসে নাই, সেকেন্ড যে হয়েছে সেও আসে নাই, ফার্স্ট যে হয়েছে সেও আসে নাই, মানে মঞ্চে ডাকতেছে থার্ড অ্যাবসেন্ট, সেকেন্ড অ্যাবসেন্ট, ফার্স্ট অ্যাবসেন্ট। খুবই মজার কাহিনী ছিল। পরের দিন যখন হচ্ছে, পরে যখন কয়দিন পর ল্যাব করতে যায় ইয়াতে গেছিলাম, কলেজে গেছিলাম, তখন তো বেশ ভালোই ঝাড়ি খাইছিলাম আর কি। তো আচ্ছা, এনিওয়েজ এইটুকু হচ্ছে যে গেল এই 8/9। ও আচ্ছা আচ্ছা, আমরা তো এইখানে 4/9, দাঁড়ান এটা কোন জায়গায় ভুল হলো, জি ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। সো জি ইন্টু হচ্ছে জি উপরে আর গেল, এখানে আর আসলো, তাহলে 2, আর এখানে হচ্ছে যদি একটু ক্যালকুলেশন করেই দেখি, এখানে হচ্ছে আর, আর নিচে হচ্ছে আপনার 2, আর এখানে হচ্ছে 3r, বা আর আর কাটাটি চলে যাবে, 2/3 তার স্কোয়ার, তাহলে হচ্ছে 4/9 ইন্টু জি, এটা ঠিক আছে। আর যখন হচ্ছে r/2 গভীরে যাব তখন হচ্ছে 1 মাইনাস r/2, আর আর কাটা 1 মাইনাস হাফ, তার মানে g/2, এটাও ঠিক আছে। তাহলে 4/9g, আর এখানে কত, আর এখানে তো হচ্ছে g/2, সরি এই জায়গায় ভুল হয়েছে। তাহলে আমাদের এই 2টা উপরে উঠে যাবে, 8/9 হবে। ঠিক আছে, 8/9 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাই, আসে নাই জন্য ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড, এক্স্যাক্টলি। তো এই তো আমাদের 8:9 এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। তারপর আমাদের পৃথিবীর পৃষ্ঠের উপর কোনো বায়ুমণ্ডল না থাকলে দিবসের ব্যাপ্তি কি হবে? দিবসের ব্যাপ্তি হ্রাস পাওয়ার কথা। কেন? আমরা ওই যে ঘোরার ক্ষেত্রে মনে আছে I1 ω1 ইকুয়ালস টু I2 ω2। তো বায়ুমণ্ডল না থাকলে কি ভর কমে যাবে, বায়ুমণ্ডলের হালকা কিছু ভর আছে, ওইটা যদি না থাকে তাহলে ভর একটু কমে যাবে। তাহলে দেখেন যদি ভর কমে যায় তাহলে জড়তার ভ্রামক কমবে, জড়তার ভ্রামক যদি কমে, দুইটার গুণফল তো ধ্রুবক, তাহলে জড়তার ভ্রামক করলে কৌণিক বেগ বাড়বে। কৌণিক বেগ মানে কি 2π/t, ওমেগা হচ্ছে 2π/t। ওমেগা বৃদ্ধির অর্থ কি? পর্যায়কাল কমে যাওয়া। পর্যায়কাল কমে যাওয়া, পর্যায়কালটাই তো আসলে একটা দিন, তাই না? 24 ঘন্টা। পর্যায়কাল কমে যাওয়া মানে দিনের 24 ঘন্টা কমে 23 ঘন্টা 22 ঘন্টা কিছু একটা হয়ে যাবে, তার মানে দিবসের ব্যাপ্তি হ্রাস পাবে। এটা অ্যান্সার হওয়া উচিত, এই যে হ্রাস পাবে সেটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই, এটা হচ্ছে জেইউতে আসছে। জেইউতে যেটা আসছে সেটা হচ্ছে যে এম ভরের বস্তুকে কেটে এম এবং এম দুটা ভরের টুকরোতে পরিণত করলে এটার অনুপাত কত হলে এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে। এই ম্যাথটা কি ভাইয়া করাইছিলাম যে দুইটা বস্তুর ভর কত কত হইলে এটার মধ্যবর্তী বল? যদি না করাই থাকি তাহলে ভাইয়া একটু ডিটেলসে করাবো, আমাকে একটু কমেন্ট করেন তো এই ম্যাথটা কি ভাইয়া ক্লাসে করাইছিলাম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন একটা টুকরা হচ্ছে ভর এম, আরেকটা টুকরার ভর হচ্ছে m-m, দূরত্ব ধরলাম ডি ফিক্স, বা দূরত্ব ডি না দিয়ে ধরেন আর দিলাম। তাহলে আমাদের এদের মাঝখানে বলটাকে কি করতে হবে? ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে ডিডি ডিডি এম অফ এফ, এটাকে কি করা লাগবে? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম আর মিনিমামের জন্য গুরুমান বা লঘুমানের কনসেপ্ট, ফার্স্ট ডিফারেন্সিয়েশন কি হয়? ফার্স্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 আছে, এটা এইচডব্লিউ দিছিলাম। ঠিক আছে, তাহলে আমি এখন করাই দিই। তাহলে আমরা যদি একটু দেখি ভরের রেসপেক্টে, কারণ এই বলটা আসলে ভরের উপর ডিপেন্ড করতেছে, তাই না? এটা সূত্র কি? জি এম ইন্টু m-m ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সো এই জিনিসটার উপর ডিপেন্ড করবে, পুরা এই বলটা হচ্ছে স্মল এম এর উপর ডিপেন্ড করে। এখন জি, ক্যাপিটাল এম, ডি এগুলা তো হচ্ছে সব কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি এগুলাকে বাইরে বাদ দিয়ে দিই তাহলে আমরা বলবো যে আমার আসলে ডিডি এম অফ এম ইন্টু m-m এইটা হচ্ছে 0 হইতে হবে। আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে আমরা পাবো কি? ডিডি এম অফ m মাইনাস m স্কোয়ার ইকুয়ালস টু 0। আর প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করলে m কে করলে 1 হয়, মাইনাস এটাকে করলে 2m হয় ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা ইজ ইকুয়ালস টু m/2। তাহলে একটা যদি m/2 হয় আরেকটা কত হবে? m/2ই হবে। তাহলে তাদের অনুপাত করলে কত হবে? 1:1। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে এম ভরের বস্তুকে কেটে এম এবং m-m ভরের বস্তুর রূপান্তর করলে m ডিভাইডেড বাই স্মল এম এর অনুপাত কত। তাহলে m আর স্মল এম,
তাহলে স্মল এমটা কত আসলো, m/2, তাহলে অনুপাত করলে কত হবে, 2/1, দ্যাট মিনস 2:1। কোথায় আছে এটা, কতে। তাহলে ক হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো এই যে ক রাইট অ্যান্সার। এখন অনেকে কোশ্চেন করবেন যে ভাইয়া এখানে কেন হচ্ছে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। এটার কারণ হচ্ছে এনাম ভাইদের ব্যর্থতা, ওনারা ম্যাথে আপনাদেরকে শিখাইতে পারে নাই এখনো। আমি ফিজিক্সে দেখছেন আপনাদের ক্যালকুলাস কোন ভেক্টর চ্যাপ্টারে শিখাই ফেলছে, আর ওনারা এখনো 7-8 মাস পড়াই ফেলছে, ক্যালকুলাস এখনো শিখাইতে পারে নাই। তো ক্যালকুলাস ওনাদের শিখাইতে হবে, ফিজিক্সের মতো এক্সট্রাঅর্ডিনারি হইতে হবে। তো আমরা ক্যালকুলাসে একটা স্পেশাল কনসেপ্ট জানি। সেই কনসেপ্টটা কি, সেই কনসেপ্ট হচ্ছে যে ম্যাথের ক্যালকুলাস আমাদেরকে একটা ধারণা দেয় যে কোনো একটা ফাংশন, ওই ফাংশনের মানটা ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু পেতে হইলে ওই ফাংশনটা যেই জিনিসটার উপর ডিপেন্ডেন্ট সেই জিনিসটার রেসপেক্টে প্রথম ডিফারেন্সিয়েশন 0 হবে। ধরেন কোনো একটা ফাংশন আছে, কোনো একটা ফাংশন হচ্ছে এক্স এর উপর নির্ভরশীল, তাহলে এক্স এর সাপেক্ষে যদি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0 হইলে বুঝবো ওই ফাংশনটার মানটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। তাহলে আমার এই ফাংশনটা কিসের উপর, এই যে বল টোটাল তাদের মাঝে যে গ্র্যাভিটি ফোর্স বা মহাকর্ষ বল, এখানে জি আছে, স্মল এম আছে, ক্যাপিটাল এম আছে, ডি আছে। জি ধ্রুবক, ডি ধ্রুবক, ক্যাপিটাল এম ধ্রুবক। তাহলে পুরো ফাংশনটা কি স্মল এম এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে স্মল এম এর রেসপেক্টে যদি এটাকে ডিফারেন্সিয়েট করে 0 পাই, তাহলে এইটা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে তখন সর্বোচ্চ বা সর্বনিম্ন ভ্যালুটা কোন এম এর জন্য সেই জিনিসটা আমাকে দিয়ে দিবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিলাম, ডিফারেন্সিয়েশন করে দেখলাম স্মল এমটা কত আসলো, স্মল এমটা m/2 আসলো, তারপর আমরা অনুপাত বের করলাম 2/1 করে ফেললাম। ঠিক আছে। ও ডিফারেন্স 9 চার্জে পড়াচ্ছে অলরেডি, 9 চার্জে পড়াচ্ছে, তাহলে মানে এখন পর্যন্ত ওই জায়গায় পর্যন্ত যেতে পারে নাই। এই তোমাদের আরেক চাচ্চু কিন্তু, চাচ্চু দাদু সবাই চলে আসছে। চাচ্চু বানাই দিল ভাই, পড়ানো শেষ মনে হচ্ছে প্রায়। আল্লাহ, এই রমজান মাসে ভাই আমি তো ক্লাস শেষ করে আসলাম লক্ষ্য জিপি এর, ম্যারাথন শেষ করে আসছি, আর আপনি এখনো শেষ করলেন না। আমি তো ভাইয়ের ক্লাস কথা শুনে মনে হলো যে একটু ভাইয়ের সাথে কথা বলে আসছে। ভাই তো আপনি দম ফেলেন, আজকে রমজান মাস, রোজা রাখছেন তো। ভাই আমি আর সময় নিব না আপনার। মোটিভেশনটা তোমরা চিন্তা করে দেখতেছো, মানে ভাই সারাদিন রোজা রেখে এইখানে তোমাদেরকে পড়াচ্ছে, 3টা বেজে গেছে ভাই, ইয়ার আছেই তো আর মাত্র 3 ঘন্টা। ও ইফতারে 3 ঘন্টা নাই, 3 ঘন্টা এখনো নাই। 2 ঘন্টা 55। হ্যাঁ, তো তোমাদের দাদু চাচ্চু সবাই মিলে তোমাদেরকে কষ্ট করে পড়াচ্ছে, সর্বকালের সেরা ক্লাস ছিল। মানে এটা কিন্তু একটা এনার্জি ভাই। হ্যাঁ, তোমরা কিন্তু এইভাবে একটু বুঝবা, বুঝছো? তোমরা নিজেরা পড়ার চেষ্টা করবে। এই যে দেখো, এই যে কনসেপ্টটা, এগুলো কিন্তু আমরা মোটামুটি ভাই পারতাম, এমন না যে ওরা বলতেছে যে ভাই কেন 0 হবে, এইভাবে বলে যদি ভাইকে ডিস্টার্ব করো তাহলে তো এনাম ভাইয়ের কাছে বিচার যাবে। এনাম ভাই পরে তাল ফালাবে তোমাদের। বলা মুশকিল, কিন্তু একদম জীবন নিয়ে টানাটানি লাগতে পারে। আগে ম্যাথ সুন্দর করে শিখে আসবা, দেখবা যে শুভ ভাইয়ের ইয়া কি তোমরা দেখছো কখনো অন্যরকম পাঠশালায়? ফিজিক্স এর একটা প্লেলিস্ট আছে, প্রায় 41টা ভিডিও মনে হয় ভাই, 35টা। আল্লাহ, মানে ওইখানে ভাই যে আমি এটা বহুত দেখার চেষ্টা করছি ভাই, শেষ পর্যন্ত আমি কি 14টা কি 15টা দেখছি, আমি দেখলাম যে সব কনসেপ্ট আমার ক্লিয়ার, আর বাকিগুলো আর কেন, মানে আমার আর ধৈর্য কুলায় না। এটা ইউনিভার্সিটিতে হচ্ছে ছেলেপেলেরা বলে পড়ে। তো শুভ ভাইয়ার যদি একদম ম্যাক্সিমামটা নিতে চাও, তাহলে তোমরা না একটা অলরেডি অনেক কিছু, মানে একটা বেসিক তৈরি করে এসে যদি ক্লাসে বসতে পারো, তাইলে ভাইয়া তোমাদেরকে এমন কিছু পড়ায় দিতে পারে যেটা তোমরা ইউনিভার্সিটিতে উঠেও তোমাদের কাজে লাগবে। তো ভাইয়া ওইভাবে একটা প্রিপারেশন নিয়ে শুভ ভাইয়ের ক্লাসে আসবা, তাহলে দেখবা যে তোমরা একদম বস হয়ে যেতেছো। ভাইয়া তো তার যে পটেনশিয়াল আছে, তার মনে হয় না যে 50% ওই ক্লাসে দিতে পারে, আমরা যেটা দেখি আর কি। ভাই যদি তার ম্যাক্সিমামটা দিয়ে দেয়, দেখবা যে এর মধ্যে এখানে প্রায় 200 জন আছে না ভাই, 100 জন থাকবে না। তো ওইরকম একটা মানসিকতা নিয়ে ভাইয়ের ক্লাসে বসবা, যে আমরা অনেক কিছু শিখে যাব, তারপর হচ্ছে আমরা কিছু আগে ভাগে কিছু শিখে তারপরে ক্লাসে ঢুকবো, তারপরে আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। তো ভাই আমি আমি আসলে এটাই দেখি যে আপনি ওই সময় বা আমাদেরকে অফলাইনে যেইভাবে ইয়ে করে পড়াইতেন, এনার্জি নিয়ে, এটা এখনো আছে, কিন্তু অনেক সময় ছেলেপেলেরা দেখা যায় সবকিছু নিতেই পারে না। এই তোমরা আজকে থেকে প্রমিস করো
যে তোমরা সবকিছু মানে নেওয়ার মতো একটা মেন্টালিটি নিয়ে আসবা, যে ভাই আপনি যা পড়াবেন আমরা তাই নিব, বুঝছো? কি বলছো? ও, ভাই ছুটি দেন, আমাকে বলে তো ভাই কি উঠ দেন, ক্লাস শুরুতেই বলে যে ভাই কি উঠ দেন, না ভাই কি উঠ নেওয়া যাবে না, তুমি যদি পড়ো। ঠিক হ্যাঁ, আছে, অনেক সময় নিয়ে নিতে না হবে। কোনো সমস্যা নেই, অনেক ধন্যবাদ। ওকে, তোমাদের দাদুরা চাচুরা অনেক সুন্দর সুন্দর মোটিভেশন এবং কথা বলে গেল, তো আমরা আবার একটু পড়াশোনার দিকে চলে আসি। আমি জানি সবার এখন অনেক কিউট দরকার। কই চলে গেল, আমি উত্তর উত্তর আগে দেখাই ফেলছি। এই তো, ঠিক আছে। আমরা এবার এই দেখছো যে চাচু বলতে বলতে সিউ চলে আসছে, হ্যাঁ, চু চলে আসছে। ভূমি হতে এম ভরের কোনো বস্তুকণাকে 2r উচ্চতায় উত্তোলন করতে কৃত কাজ। খুবই সুন্দর জিনিস। মনে আছে আমরা মহাকর্ষীয় বিভব পড়ছিলাম, -gm/r ছিল, তাই না? মহাকর্ষীয় বিভব এইটা কি পৃষ্ঠে, তাহলে বিভব শক্তি কি m দ্বারা গুণ দিতে হবে। আর আপনি যদি পৃষ্ঠ থেকে 2r হাইটে নিয়ে যান, কোন বস্তুকণাকে 2r পৃথিবীর সাথে দ্বিগুণ উচ্চতায় যদি নিয়ে যান, তখন মহাকর্ষীয় বিভব শক্তি কত হবে? -gmm দেখেন, বস্তুকণাকে 2r উচ্চতায় উত্তোলন করতে, এখন 2r যদি ভূপৃষ্ঠ থেকে হয়ে থাকে তাহলে অলরেডি r এ ছিলেন, আরো 2r এক্সট্রা গেছেন, তাহলে 3r হবে। তাহলে এইখান থেকে শক্তিটা চেঞ্জ করে এইখান করছেন, এই দুটার ডিফারেন্সই হবে হচ্ছে কৃত কাজ। তাহলে আমরা যদি gmm/r কমন নিই, তাহলে 1 - 1/3, তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে 2gmm/r। এই রকম আসার কথা। এটা কোথায় আছে? ঘতে আছে। তো আমরা মাথায় রাখবো এটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের যদি ভূপৃষ্ঠ থেকে 2r উচ্চতা ধরে থাকি তাহলে এটা অ্যান্সার হবে এক্স্যাক্টলি। তাহলে আমরা এটা ব্যাপারটা এরকম, এই হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠ, এখান থেকে 2r হাইটে গেছি, এইটুকু যেতে কৃত কাজ কত? কৃত কাজ হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। কৃত কাজ হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। ভূপৃষ্ঠে বিভব শক্তিটা ছিল এতটুকু, উপরে চলে যাওয়ার পর আর এর সাথে আরো 2r গেছি, টোটাল হাইটটা হচ্ছে এখন হয়ে গেছে 3r। টোটাল হাইটটা হয়ে গেছে কত? 3r। তাহলে এই দুইটার যে ডিফারেন্স থেকে আমরা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন, এটাই হচ্ছে আমাদের কৃত কাজ। এবার আসি আমরা পরের প্রবলেম। এটা কি চলে আসলো, এটা দেখি যে ইংলিশ লেখা, ও আইইউটি। A spacecraft from the Earth station is moving toward the moon. Find a location from Earth at where the gravitational force is 0. আচ্ছা, বুঝতে পারছি, অনেক ইংলিশ মারছে। দিন শেষে ঘটনা কিন্তু ওই যেই লাও সেই কদু। এই হচ্ছে আমার পৃথিবী, এই হচ্ছে আমার চাঁদ, ঠিক আছে? এখন এই দুইজনের দূরত্বের মাঝখানে বললাম এইখান থেকে এক্স দূরে টোটাল দূরত্ব কিন্তু দেওয়া আছে। টোটাল দূরত্বটা কত দেওয়া আছে? ডিসটেন্স বিটুইন আর্থ এন্ড মুন ইজ 3.8 10⁸ মিটার। আমরা ধরলাম এখান থেকে এক্স মিটার ধরে কোনো একটা পয়েন্টে, যেটা হবে পৃথিবীর বল এবং চাঁদের বল দুইটা সমান হবে, এফ আর্থ এবং এফ মুন সমান হবে। কোন জায়গায় এটা হবে সেটা জিজ্ঞেস করছে। সো জি এম অফ পৃথিবী divided by x square is equals to jm moon into mass divided by আমাদের এই টোটাল ডিস্টেন্স 3.8 10⁸ minus x তার স্কয়ার। এইটা যদি সলভ করি, এই ইকুয়েশনটা সলভ করলে এই যে জি এম এগুলো কাটাটি যাবে, সলভ করলে এক্স এর ভ্যালু কত সেটা চলে আসবে, ঠিক আছে? সো ফাইন্ড এ লোকেশন ফ্রম আর্থ, আর্থ থেকে দূরত্ব নিতে বলছে, আমরা পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটা এক্স মাপছি, ঠিক আছে? তাহলে এইটা সলভ করলে কি হয় আপনারা ক্যালকুলেটর দিয়ে করতে পারেন, আমি ক্যালকুলেটর ছাড়াই বলতে পারি। এটা আসলে 3.42 10⁸ এত মিটার হবে। 3.42 10⁸ এত মিটার। ওকে, সো এই তো আমরা অ্যান্সারটা বের করে ফেলছি। এটা খতে আছে, খ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে পুরো অঙ্কটা কিভাবে করলাম? পৃথিবীর মাঝামাঝি কোনো একটা, পৃথিবী এবং চাঁদের মাঝে কোনো একটা পয়েন্ট, পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে, যেখানে পৃথিবীর আকর্ষণ বল চাঁদের আকর্ষণ বল সমান বিপরীত মুখে, লব্ধি বলটা 0 হবে। টোটাল ডিস্টেন্স দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলছে এক্স এর ভ্যালুটা কত। আমরা সূত্রে বসাইলাম, জি গুলো কাটাটি গেল, স্মল এম কাটাটি গেল,
MEMM এগুলো দেওয়া আছে, এগুলো বাসায় টাসায়, তারপর আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি। আচ্ছা, আমার তো অনেক বুদ্ধি। হ্যাঁ সেই, তাহলে আমরা আমরা 3টা 17 বাজে, আচ্ছা আমরা আর 5 মিনিট করে ছেড়ে দিচ্ছি। চাঁদের পর্যায়কাল দিয়ে দিছে, পৃথিবীর চারপাশে চাঁদের পর্যায়কাল, চাঁদ কি একটা স্যাটেলাইট, ওর পর্যায়কাল দিয়ে দিছে, and has a mean distance of এত কিলোমিটার from the center of the earth. What is the period of an artificial satellite that is in an orbit এত কিলোমিটার from the center of earth? এটা হচ্ছে ওই কেপলারের সূত্রের সেকেন্ডটা আর কি। সো হোয়াট ইজ দ্য ডিস্টেন্সটা দিয়েছে, তাহলে টি স্কয়ার বাই আমাদের ওই যে টি প্রাইম বাই টি তার স্কয়ার ইকুয়ালস টু আর প্রাইম বাই আর তার কিউব, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। টি প্রাইমটা কত আমাদেরকে জানতে চাইছে, আর চাঁদেরটা তো আমাকে দিয়েছে 27.3 ডে। আর প্রাইম বলছে কত 6.7 10 টু দি পাওয়ার 3, আর নর্মালি ওইটার কত ছিল 3.9 10 টু দি পাওয়ার 5, 3/2। এখান থেকে টি প্রাইমটা চলে আসবে, দেখি টি প্রাইমটা কত আসে। 3 ইন্টু আমাদের 6.7 10 টু দি পাওয়ার 3 বাই 3.9 10 টু দি পাওয়ার 5, এটা টু দি পাওয়ার 3/2, এটা চলে আসে 0.064, টি প্রাইম আসে 0.0614 ডে। এটাকে যদি আমরা গুণ দিই আমাদের অ্যান্সার গুলা মিনিটে 0.0614, একদিনে কত 24 ঘন্টা, 24 ঘন্টায় প্রতি ঘন্টায় 60 মিনিট, তাহলে অ্যান্সারটা মিনিটে আসবে। তাহলে 24 ইন্টু 60 দিয়ে গুণ দিব, তাহলে আমাদের চলে আসে 88.52, 88.52 গতে আছে, তাহলে গ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই তো গ আমরা করে ফেললাম। সো আরো অনেক এমসিকিউ আছে, এমসিকিউ গুলো আমরা আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম, অনেক এমসিকিউ তো আমরা করছি, বাকি এমসিকিউ গুলো হোমওয়ার্ক থাকবে, আমি এখানে স্লাইডে দিয়ে দিব। কিন্তু আপনাদের জন্য মেইন যেটা থাকবে সেটা হচ্ছে ভাইয়া কিছু টপিক আপনাদেরকে একটা ছোট্ট টপিক দেখাই দিব। টপিকটার নাম এই মাত্র মাথায় আসলো, আবার এই মাত্রই ভুলে গেলাম, কি জানি পড়াচ্ছিলাম আপনাদেরকে। মহাকর্ষীয় প্রাবল্য, এইটা দেখলাম 3.02 আর কিউব আর্টিফিশিয়াল স্যাটেলাইট। ওকে, ও হ্যাঁ মনে পড়ছে। নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র, এই ছোট্ট জিনিসটা দেখেই আমরা আজকের ক্লাসের উপসংহার টেনে দিব। নিউটনের সূত্র দেখেন, নিউটন কি বলছিল, নিউটন বলতে দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল, সেটা হচ্ছে GMM ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা কি নিউটনের মহাকর্ষ সূত্র। সো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র জানি, দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল হচ্ছে GMM ডিভাইডেড বাই আর স্কয়ার। তো এই মহাকর্ষ সূত্রটাই ধরেন আমরা যদি এভাবে চিন্তা করি যে একটা বস্তু, এখানে সূর্য আছে যার ভর হচ্ছে m, আর অর্থাৎ পৃথিবী ভর হচ্ছে m। সো দূরত্বটাকে এভারেজ দূরত্ব আমরা ধরলাম r, এভারেজ দূরত্ব r ধরলাম। তো সে যখন ঘুরে আসে, সে তো উপবৃত্তাকার পথের প্রত্যেকটা বিন্দুকে ছোট ছোট একটা বৃত্তের মতো চিন্তা করেন, তাহলে বৃত্তাকার পথে ঘুরতে হলে কি mv স্কয়ার বাই r লাগে, কেন্দ্রমুখী বল লাগে। তাহলে আমরা যদি উভয় পাশ থেকে স্মল এমটা বাদ দিই, একটা আর বাদ দিই, তাহলে আমাদের কাছে কি থাকে, আমাদের কাছে থাকে হচ্ছে gm ডিভাইডেড বাই r ইজ ইকুয়ালস টু v স্কয়ার। আবার v মানে কি, v মানে হচ্ছে টুয়াইস পাই r ডিভাইডেড বাই d। পরিধিকে যদি আমরা পর্যায়কাল দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে বেগ পাওয়া যায়।
আমরা পাচ্ছি gm ডিভাইডেড বাই r ইজ ইকুয়ালস টু 4 পাই স্কয়ার r স্কয়ার ডিভাইডেড বাই t স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি t স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 পাই স্কয়ার বাই gm ইন্টু r কিউব। এখন দেখেন এই পুরো জায়গাটার মধ্যে যদি আমরা একটু চিন্তা করি, এই পুরো জায়গাটার মধ্যে যদি আমরা একটু চিন্তা করি, এই জিনিসটা তো একটা কনস্ট্যান্ট, তাই না? এই পুরো জায়গাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এটা কি জিনিস ছিল মনে পড়ছে? এইটাই কিন্তু সেই আপনাদের কেপলারের সূত্র, কেপলারের তৃতীয় সূত্র। তো এইভাবে আসলে নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্রে যাওয়া যায়, কেপলারের সূত্র থেকে আবার নিউটনের সূত্রে যাওয়া যায়। তাহলে আজকের ক্লাসে আমরা ওভারঅল কি কি করলাম? আজকের ক্লাসে আমরা অনেকগুলো এমসিকিউ করলাম, আজকের ক্লাসে আমরা কেপলারের সূত্র দেখলাম, আজকের ক্লাসে আমরা কেপলারের থেকে নিউটন বা নিউটন থেকে কেপলার কিভাবে যাওয়া যায় সেই ব্যাপারটা দেখলাম। এবং আমরা বলছি আরেকটা টপিক আমাদের বাকি আছে, সেটা হচ্ছে গোলক রিলেটেড পড়াশোনা। তো আজকে যেহেতু অনেক সময় হয়ে গেছে, 3:30 কাছাকাছি বেজে যাচ্ছে, আপনারা অনেক ক্লান্ত, আমরা আজকে আর টাইম নিব না। পরের ক্লাসের শুরুতে আমরা গোলক নিয়ে পড়াশোনা করব, সাথে কিছু সিকিউ করব, এবং এরপরে আরো একটা ক্লাস হবে অ্যাডভান্স প্রবলেম সলভিং, এবং ওইটার পরেও আপনাদেরকে আরেকটা রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হবে। ওইখানে শুভ ভাইয়া স্পেশালি আপনার জন্য কিছু ভালো ভালো অনেকগুলো ম্যাথ ইনশাল্লাহ করাবো। কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটাও পাবেন এবং মহাকর্ষ বিকর্ষটাও পাবেন, এবং আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ ঈদের আগেই রোজার মধ্যে আপনারা এক্সট্রা ক্লাসগুলো রেকর্ড আকারে পেয়ে যাবেন অ্যাপের মধ্যে। তো আজকে এই পর্যন্তই। অনেকগুলো এমসিকিউ হোমওয়ার্ক থাকবে, সবাই একটু কষ্ট করে করে নেবেন। আপনাদের ওই ক্লাস শেষে যে পিডিএফটা থাকে, ওই পিডিএফ এর মধ্যে অ্যাপ থেকে আপনারা ওই হোমওয়ার্কগুলো দেখে নিন। তো রমজান মাস মূল বইগুলা কিভাবে পড়বো? প্রথমে ক্লাস করবেন, প্রথমে ক্লাসও না, প্রথমে 1 নম্বরে মূল বই পড়তে হবে। মূল বই প্রতিদিন ভাইয়া ক্লাসে আসার আগে আপনি 15-20 মিনিট ধরে গল্পের বইয়ের মতো করে মূল বইটা রিডিং পড়ে নেবেন। ভাইয়ারা যেই টপিক ক্লাসে পড়াবে ওই টপিকটা আপনি মূল বই থেকে রিডিং পড়ে নেবেন, গল্পের বই পড়ার মতো, এত বোঝা লাগবে না, জাস্ট রিড করবেন। তারপর হচ্ছে আপনি ক্লাস লেকচারটা ভালো করে ক্লাসটা করবেন। নোট করার দিকে গুরুত্ব দেওয়ার তুলনায় বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বুঝা। নোটের মধ্যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলা রেখে রাখেন, ক্লাস শেষে আপনাকে যেটা করতে হবে, একটা খালি পেজ নিতে হবে, খালি খাতা নিতে হবে, বা আপনার খাতার মধ্যে কোনো বই থাকবে না, কোনো ক্লাস রেকর্ড থাকবে না, মোবাইল থাকবে না। নিজের মেমোরি থেকে চিন্তা করে 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 পুরো লেকচারটা আপনি হচ্ছে যে মাথা থেকে লিখে ফেলবেন, নোট করে ফেলবেন। যেগুলো যেগুলোতে আটকে যাচ্ছেন একটু চিন্তা করে রেকর্ড থেকে হালকা হালকা একটু দেখে কানেক্ট করে নেবেন। তাহলে নিজের মাথা থেকে যখন আপনি নোটটা করে নেবেন, তখন নোটটা আসলে আপনি খাতায় করতেছেন না, নোটটা আপনি আপনার ব্রেনের মধ্যে করতেছেন। আপনি সাদা কাগজে লিখতেছেন না, আপনি আপনার ব্রেনের মধ্যে লিখে ফেলতেছেন। ফলে যেটা হবে, আপনার নোট করার সাথে পড়াশোনা সবকিছু গুছানো হয়ে যাবে, পুরো জিনিসটার একটা চিত্র, একটা ওভারঅল ভিউ আপনার মাথায় চলে আসবে। এবার আপনি বইটা সাজাদ তপন স্যার, ইসাক স্যার, শেলু স্যার, যেটা ভালো লাগে এটা একবার রিডিং পড়েন, দেখবেন অনেক সহজ লাগবে। তারপর কিছু এক্সাম্পল দেখেন, ভাইয়াদের অঙ্কগুলো দেখেন, প্র্যাকটিস বুক করেন, দেখবেন আপনার সুন্দর একটা প্রিপারেশন হবে। আরো ভালো হয় যদি সাথে শিখো থেকে যেমন কোশ্চেন ব্যাংক বা হচ্ছে যে মাস্টার বুক, এগুলো যদি একটু দেখে রাখতে পারে, তাহলে বেস্ট ফুল প্রিপারেশন হয়ে যায়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক দোয়া শুভকামনা, রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।